যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ভূত.com-এর সকল লিসেনার এবং রাসেল ভাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ রায়হান ইসলাম। আমার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার কোনো একটি গ্রামে। এটি আমি ভূত.com-এ প্রথম ঘটনা পাঠালাম। লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মনে করি এইরকম ঘটনা কেউ শোনেননি। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার শুরু 2017 সালের শেষের দিকে। সকাল 7টার সময় আমার বন্ধু বলছে নদীর তীরে কেউ একজন আত্মহত্যা করেছে। বলা বাহুল্য যে আমাদের গ্রাম থেকে নদীর তীরের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। তখন আমি সহ গ্রামের অনেক মানুষই দেখতে গেলাম সেই ব্যক্তি যে ব্যক্তি আত্মহত্যা করেছে। গিয়ে শুনতে পারি সেই ব্যক্তির বাড়ি আমাদের গ্রাম থেকে একটু দূরেই। এই ব্যক্তি তার গলায় চাদর পেঁচিয়ে আম গাছের ডালের সাথে বেঁধে আত্মহত্যা করেছে। তার জিভ প্রায় বুক পর্যন্ত এসে পড়েছিল। মুখ থেকে তখনও লালা পড়ছিল। এর কিছুক্ষণ পরেই পুলিশ আসে এবং ময়না তদন্তের জন্য নিয়ে যেতে চান, কিন্তু তার পরিবার লাশকে ময়না তদন্তের জন্য পুলিশের কাছে দিতে চায় না। তারপর পুলিশ ওই মৃত ব্যক্তির মা বাবা এবং স্ত্রীকে সাধারণভাবে জিজ্ঞাসা করেন। ওই মৃত ব্যক্তির পরিবার যে জবাব পুলিশকে দিয়েছিল তা আমি ঘটনার শেষে গিয়ে বলবো। এরপর তার বাড়ির দুজন ব্যক্তি মিলে লাশ বাঁশের চাটায়ে করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর তিনি বলেন যে ওই মৃত ব্যক্তির লাশের ওজন নাকি অনেক বেশি। তাদের কাছে মনে হচ্ছিল, যেহেতু আমিও ওই মৃত ব্যক্তিকে দেখেছি, ওর ওজন প্রায় 65 কেজি হবে, কিন্তু যার লাশ কাঁধে করে তুলে নিয়ে আসেন তাদের মতে লাশের ওজন নাকি 100 কেজিরও অধিক। এরপর লাশকে স্থানীয় মসজিদের ইমামের সাহায্যে এশার নামাজের পর দাফন করা হয়। এরপর থেকে শুরু হয় কিছু অদ্ভুত ঘটনা। ওই মৃত ব্যক্তির দাফন মূলত দেয়া হয় বাঁধের রাস্তার পাশে। ওই মৃত ব্যক্তির কবর থেকে 2 মিনিট উত্তরে হাঁটলে একটা গ্রামের ছোট বাজার এবং ওই মৃত ব্যক্তির কবরের পাশেই গ্রামের অনেক বাড়ি রয়েছে। ওই মৃত ব্যক্তির কবর দেওয়ার 1 সপ্তাহ পর থেকেই ঘটনার শুরু। কবরের পাশে মানুষেরা প্রত্যেক রাতেই কবর থেকে কান্নার শব্দ শুনতে পায় এবং যারা একটু বেশি রাত করে বাজার থেকে বাড়িতে আসেন ওই কবরের কাছে আসলেই তাদেরকে নাকি কবর থেকে কেউ যেন তাদের নাম ধরে ডাকত। এই ঘটনাগুলো ছিল প্রতিনিয়ত এবং যে দুজন ব্যক্তি ওই মৃত ব্যক্তির লাশকে নিয়ে আসেন তারা প্রায় 15 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত ছিলেন এবং রাতে তারা স্বপ্ন দেখতেন কালো অবয়ব তাদেরকে ওই কবরের কাছে ডাকছে। এরপর স্থানীয় মসজিদের ইমাম তার কাছ থেকে পানি নিয়ে আসা হয় এবং এরপর তাদের দুজন সেই পানি খেয়ে সুস্থ হয়ে ওঠেন। কি ভাবছেন ঘটনা শেষ? না, একটু ধৈর্য ধরুন। যে কারণে ঘটনা পাঠালাম সেটা বুঝতে পারবেন। 2022 সালের জানুয়ারি মাস বাংলাদেশ সরকার নোটিশ দিয়েছেন আমাদের এই দিকে বাঁধের রাস্তার পাশে কোনো প্রকার ঘর বা কোনো প্রকার গাছ থাকবে না। সেই নোটিশে সরকারি লোক কাজ করছিল এবং রাস্তার মাপ নেয়ার জন্য তারা বাঁধের দুই পাশের 2 জন করে ফিতার মাধ্যমে কাজ করছিল। একদিন বিকেলবেলা রাস্তার মাপ নেয়ার জন্য একজন ওই কবরের কাছে যান এবং কবরের কাছে মাপ নিতে যাওয়ায় তিনি কবরের উপরে পা দেয়া মাত্রই কবর ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এরপর চিৎকার করে ওই কবরের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে কবর থেকে তুলতে গিয়ে যা দেখেন সেটা যারা ওইখানে উপস্থিত ছিল তারা সহ সবাই এই পৃথিবীর কোনো মানুষই দেখতে চাইবে না। উপস্থিত সবাই দেখতে পান যে ব্যক্তি 2017 সালে আত্মহত্যা করেছে সেই ব্যক্তির লাশ 2022 সালেও একই রকম আছে এবং জিভ গলা পর্যন্ত ঝুলে আছে। এরপর অনেক মানুষ এই ঘটনা জানতে পেরে দেখতে আসেন, এমনকি আমিও যাই। কিন্তু আমি যতক্ষণে ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়েছি ততক্ষণে ওই সরকারি কাজের ব্যক্তিকে কবর থেকে বের করে আনে এবং কবরের ওপরে মাটি চাপা দেয়া হয়। ওই সরকারি কাজের ব্যক্তিকে অজ্ঞান হওয়ার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন ওই মৃত ব্যক্তির লাশ দেখায় তিনি অজ্ঞান হয়ে যান। এরপর তিনি তার বাড়িতে চলে যান এবং বাকি কর্মকর্তারা প্রায় 1 সপ্তাহ কাজ বন্ধ করে রাখার পর আবার কাজ শুরু করেন। এরপর শুনতে পাওয়া যায় যে সরকারি কর্মকর্তা কবরের মধ্যে পড়েছিল, তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন এবং অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরও এখনো সুস্থ হয়ে ওঠেননি। এরপর কবরটিকে আবার গায়েবী জানাজা পড়ানো হয় এবং এরপর থেকে আর কোনো কান্নার শব্দ পাওয়া যায়নি ওই মৃত ব্যক্তির কবর থেকে। এখনো ওই মৃত ব্যক্তির কবরের কাছে রাস্তার কাজ চলছে। এখনো আপনারা হয়তো ভাবছেন সেদিন পুলিশকে তার পরিবার কি বলেছিল যার জন্য পুলিশ লাশকে ময়না তদন্তের জন্য নিয়ে যায়নি।
আসলে 2017 সালে একটা মর্মাহত গেমের নাম আমরা সবাই জানি, সেটি হলো বুল গেম। মারা যাওয়ার আগে এই গেম খেলে হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছেন অনেকে, এবং আত্মহত্যা করার এক সপ্তাহ আগে থেকেই তাকে ঘরে দরজা বন্ধ করে রাখা হয়েছিল, কারণ সে আগেও ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল। জানি না ঘটনাটি কতটুকু ভয়ের, কিন্তু এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি, সেটি হচ্ছে পবিত্র কোরআন শরীফে বলা রয়েছে আত্মহত্যা করা লাশ মাটিও গ্রহণ করবে না। হয়তো এটাই তার একটা নমুনা মহান আল্লাহ তাআলা আমাদের দেখিয়েছেন। এটাই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা রয়েছে, সময় হলে লিখে পাঠাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি সিলেক্টেড হলে রাসেল ভাই আপনি অবশ্যই আমাকে জানাবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের সবার এই ঘটনাটি ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে যাওয়ার আগে বলি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আমাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার চাই আপনার, এবং সেই সহ আপনারা ঘটনা পাঠিয়ে দিন। আমরা অপেক্ষায় আছি আপনার ঘটনার। আপনারা দ্রুত ঘটনা পাঠিয়ে দিন। অংশ নিন ভূত.com-এ, স্টুডিওতে আসুন, যেটা আপনাদের ইচ্ছা, যেভাবে আপনাদের সুবিধা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করলাম রাসেল ভাই কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে, আর কেন বা ভালো থাকবেন না। 2010 সাল থেকে নিয়ে হাজার হাজার মানুষের ভালোবাসা আপনার সাথে রয়েছে। আমি 2011 সাল থেকে ভূত এফএম শুনে আসছি এবং এখন ভূত.com-এর রেগুলার লিসেনার। আমার নাম হাসান, ঠিকানা গোপালগঞ্জ, থানা টুঙ্গিপাড়া, গ্রাম শ্রীরামকান্দি। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি লিখছেন, আমি সব সময় শুধু ভূত এফএম শুনে আসছিলাম, কিন্তু কখনো ঘটনা পাঠানো হয়নি, তাই আজকে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। সেই জন্যই আজকে আমাদের গ্রামে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা লিখে পাঠালাম। ভূত.com-এ পড়ে শোনালে অত্যন্ত খুশি হব। লেখার অভ্যাস নেই, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত আমাদের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার শ্রীরামকান্দি গ্রামের। ঘটনাটির স্থানের একটু বিবরণ দিলে ঘটনাটি বুঝতে সুবিধা হবে। আমাদের বাড়ির ঠিক পিছনেই একটি ঝিল রয়েছে। ঝিলের নাম আব্দুল হামিদের ঝিল। আমাদের গ্রামের ভাষায় ঘোক বলা হয়। ঝিলের ওই পাশে কিছু বাড়িঘর রয়েছে, তারপর আরেকটি ঝিল রয়েছে। উক্ত ঝিলের নাম ভাইয়ের ঝিল। ঘটনাটি মূলত এই ভাইয়ের ঝিলকে কেন্দ্র করে। আসলে আমাদের গ্রামের উক্ত এলাকাটি এমন যে সন্ধ্যার পর থেকে একেবারেই নীরব হয়ে যায়। উক্ত রাস্তা দিয়ে গ্রামে সন্ধ্যার পর মানুষের চলাচল খুব কমে যায়। ঘটনায় আসা যাক। ঘটনা মূলত 1996 সাল থেকে শুরু, কিন্তু আমার সামনে আসে 2010 সালে, আর ঘটনা এখনো চলমান। জানি না কত মানুষের প্রাণ নেবে ওই ঝিল। আমি তখন সবেমাত্র স্কুলে 5-এ পরীক্ষা শেষ করে নুরানি একটা মাদ্রাসায় ভর্তি হয়েছি। আর আমরা যে রাস্তা দিয়ে মাদ্রাসাতে যেতাম, ওই রাস্তা পশ্চিমে উক্ত ভাইয়ের ঝিলটি। রাস্তা দিয়ে তাকাতেই দেখা যায় অভিশপ্ত ঝিলটি, আর রাস্তার পূর্ব পাশে রয়েছে ফসলের ক্ষেত। এবার মূল ঘটনায় আসা যাক। আমরা প্রতিদিনের মতো কয়েকজন ছাত্র মাদ্রাসায় যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি রাস্তা দিয়ে লোকজন দৌড়াতে দৌড়াতে ওই ঝিলের দিকে যাচ্ছেন। কিছু বুঝে উঠতে না পেরে আমরাও লোকজনের সাথে সেদিকে ছুটে যাই। ঝিলের কিনারায় যে এমন একটি দৃশ্য দেখি, যা হয়তো জীবনে এমন কোনো দৃশ্য দেখতে চাইব কিনা জানি না। দেখি যে এক ব্যক্তিকে কাঁদার ভেতর ভুট হয়ে পড়ে আছে, আর
কিছুটা কাদার ভেতরে ডোবানো। অতঃপর লোকজন তাকে ধরাধরি করে কাদার ভেতর থেকে তার লাশকে টেনে তোলে। লাশের অবস্থা ছিল অত্যন্ত করুণ, সমস্ত শরীর ছিল মল মাখানো, আর কে যেন ঘাড়টাকে নৃশংসভাবে ভেঙে ফেলেছে, আর তার কপালে ছিল বড় বড় নখের আঁচড়। অতঃপর স্থানীয় লোকদের কাছ থেকে মূল ঘটনা শুনি। উক্ত মৃত ব্যক্তির নাম হচ্ছে রতন মুন্সি। অত্যন্ত দরিদ্র এক ব্যক্তি। হুইল বড়শি দ্বারা মাছ ধরে পরিবার নিয়ে কোনো মতে সে তার জীবন ধারণ করত। প্রতি রাতে উক্ত ভাইয়ের ঝিলে মাছ ধরতে আসত সে। রাত 3টার দিকে মাছ ধরে বাসায় ফিরে যেত এবং সকালে ওই মাছ বিক্রি করত এবং তাই দিয়ে তাদের সংসার চলত। একদিন তার বাড়িতে কিছু মেহমান আসে, কিন্তু মেহমানদের খাওয়ানোর মতো কিছু তার ঘরে ছিল না। তাই সে সন্ধ্যা হতে কিছুটা ব্যাঙ শিকার করে, যা দিয়ে সে মাছ শিকার করে। অতঃপর যথারীতি বড়শি নিয়ে ঝিলে চলে যায়। অতঃপর অনেক রাত হয়ে যায়, কিন্তু তার বাড়ি ফেরার কোনো নাম নেই। তাই তার পরিবারের লোকজন খুব পেরেশান হয়ে যায়। সেই জন্য ফজরের আজান হতে তার পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়ে যায়, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। অতঃপর সকলেই ছোট একটি ছেলে উক্ত ঝিলের পাশে গরুর জন্য ঘাস কাটতেছিল এবং তার কিছু দূরেই এক বৃদ্ধা বসে ঘাস কাটছিল। হঠাৎ করে সেই ছেলেটি নজরে পড়ে ঝিলের কিনারে এক ব্যক্তি কাঁদার উপর শুয়ে আছে। সেই ছেলেটি ভয় পায় এবং ভয় পেয়ে চিৎকার করতে থাকে। উক্ত বৃদ্ধ ব্যক্তির কাছে যে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, দাদা দাদা, ওখানে একজন মহিলা কাঁদার মধ্যে শুয়ে আছে। উক্ত রতন মুন্সির বাব্যি চুল ছিল, সেই জন্য ছেলেটা তাকে মহিলা মনে করেছিল। অতঃপর বৃদ্ধ লোকটি বলল, চলো তুমি আমাকে একটু দেখিয়ে দাও। কিন্তু ছেলেটি বলল, আমি পারবো না, আমার ভয় করছে। কিন্তু অনেক জোরাজুরি করার পরে ছেলেটি দাদাকে নিয়ে ওইখানে যায়। অতঃপর সে দেখেই চিনতে পারে। এরপর সে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং লোকজন ছুটে আসে এবং সে অবস্থা দেখতে পায়। আশ্চর্যের বিষয় হলো, ওই জায়গায় তার লাশের পাশে একটা গজাল মাছ পাওয়া গিয়েছিল, এক প্যাকেট বিড়ি পাওয়া গিয়েছিল, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তার গ্যাস লাইটার পাওয়া যায়নি। অতঃপর স্থানীয় লোকদের থেকে জানতে পারি এই ঘটনা এখানে নতুন নয়, এর আগেও এই ঘটনা ঘটেছে যে একবার কিছু জেলে উক্ত ভাইয়ের ঝিলে জোর পাটা দেয়। জোর পাটা হলো ভাটার সময় জেলেরা তাদের জালকে কাদার মধ্যে রেখে দেয়। অতঃপর যখন জোয়ার এসে পানিতে ভরে যায় তখন তারা জালটা উঠিয়ে দেয়। পানি যখন আবার ভাটার সময় নেমে যায় তখন মাছগুলো আটকে যায় এবং মাছগুলোকে ধরা হয়। একদিন এরকম ভাবে একদল জেলে জোর পাটা দেয়। এতে তারা প্রচুর পরিমাণে বড় বড় পুঁটি মাছ পায়। তারপর অনেক মাছ বিক্রি করে এবং রান্না করে কিছু। একজন জেলে আসরের সময় কিছু ভাজা মাছ নিয়ে খেতে খেতে ওই ঝিলের দিকে আসে। উদ্দেশ্য হলো আবার জাল ফেলা, যেহেতু তারা আগের দিন অনেক মাছ পেয়েছে। অতঃপর সন্ধ্যার পরে তার অন্যান্য সাথীরা আসে এবং তখন দেখতে পায় ওই ব্যক্তিকে মাথার নিচে দিয়ে আর পা ওপর দিকে দিয়ে কাদার ভেতরে দাবিয়ে রাখা হয়েছে। অতঃপর তারা লাশ উদ্ধার করে। এবার ফেরা যাক মূল ঘটনায়। অতঃপর রতন মুন্সির লাশকে দাফন করা হয়। এরপরে রাত্রে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। তার আত্মীয় স্বজন যারা আসছিল রাতে, যখন আত্মীয় স্বজনদের উক্ত গজাল মাছটি, যে মাছটি লাশের কাছে পাওয়া গিয়েছিল, রান্না করে খাওয়ানো হয়। খাওয়া দাওয়া শেষ করে সকলে সবেমাত্র উঠানে বের হয়েছে, উদ্দেশ্য প্রয়োজন শেষ করে ঘুমিয়ে যাওয়া, তখনই তারা সকলে লক্ষ্য করে আকাশ থেকে অনেক দূর থেকে একটা ঘোড়া উড়ে আসছে, যার পুরো শরীরটা আগুনে ভরা, এবং সেই ঘোড়াটি তাদের দিকেই উড়ে আসছে। তখন তারা সকলেই প্রচন্ড ভয় পায়, সাথে সাথে তারা ঘরের ভেতরে চলে যায়। লিসনার্স মনে করছেন ঘটনা এখানেই শেষ? না, এই মর্মান্তিক ঘটনার এক সপ্তাহ পরে উক্ত জায়গায় এক মৌলানা, যার নাম হচ্ছে মৌলানা জিল্লুর রহমান, তিনি এখনো জীবিত আছেন। তিনি আমাদের মাদ্রাসায় যাওয়ার উক্ত রাস্তার পূর্ব পাশে যে ফসল ক্ষেতগুলো ছিল ওইখানে কলাই তুলছিলেন। বলে রাখা ভালো, আমাদের দক্ষিণবঙ্গে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের প্রতিষ্ঠিত গহরডাঙ্গা মাদ্রাসা, যেখানে প্রতি বছর 3 দিন ব্যাপী মাহফিল হয়, আর আমাদের দক্ষিণবঙ্গ থেকে বেশিরভাগ মানুষ উক্ত মাহফিলে যায়। মূলত ওই সময় মাহফিল চলছিল। সময়টা ছিল আসরের আগ মুহূর্তে। হুজুর যখন তার কলাইয়ের আঁটি বেঁধে মাথায় উঠাতে যাবেন, তখনই একজন মহিলা আসে বোরকা আবৃত অবস্থায় এবং এসে বলে, হুজুর আমি আপনার মাথায় আঁটিটি তুলে দিই।
কিন্তু হুজুর বলে, আপনি কোথায় যাবেন? সে বলে, আমি মূলত গহরডাঙ্গা মাদ্রাসায় ওয়াজ শুনতে যাব। তখন হুজুর বলেন, আমাকে আপনার আঁটি তুলে দেওয়া লাগবে না, আপনি মাহফিলে যান। কিন্তু মহিলা অনেক জোরাজুরি করে। এক পর্যায়ে হুজুর নিজেই যখন আঁটি উঠিয়ে নিতে যান, তখনই উক্ত মহিলা হুজুরের পেট বরাবর তার বড় বড় নখ দিয়ে এমনভাবে থাবা দেন যেন পা পর্যন্ত তিনি নিয়ে যায়। হুজুর এই অবস্থায় পা পর্যন্ত নখের আঁচড় দেখতে পান। তো হুজুরের কপাল ভালো, সাথে সাথে আসরের আজান দিয়ে দেয়। তখন হুজুর লক্ষ্য করেন আজানের সাথে সাথে উক্ত মহিলা দৌড়াতে দৌড়াতে ঝিলের ভেতর হারিয়ে গেল। হুজুরের কপাল ভালো ছিল। তখন হুজুর লক্ষ্য করেন এটা, এবং হুজুর হাঁটু পর্যন্ত লুঙ্গি উঠিয়ে দেখেছিলেন নখের আঁচড়। এরপর রাতে যখন হুজুর ঘুমান, রাত্রে স্বপ্নে দেখেন উক্ত মহিলা বলছে, মানুষ তো 2 জন নিয়েছি, সামনে আরো 16 জন মানুষ নেব। ওখানে মানুষ এখনো আতঙ্কে থাকে কখন কাকে এই অভিশপ্ত ঝিল আক্রমণ করে। ঘটনাটি আমাদের এলাকায় খুব প্রসিদ্ধ। কারো যদি মনে হয় যে কারো কাছে জিজ্ঞেস করবেন বা খোঁজ খবর নেবেন, তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। গুছিয়ে লিখতে পারলাম না, ভালো থাকবেন। ঘটনা সিলেক্টেড হলে পরবর্তীতে আরো ঘটনা পাঠাবো, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মাশফিক বলছিলাম মোল্লারহাট থানা থেকে। এটা মোল্লারহাট থানার একটা গ্রামের ঘটনা, আর গ্রামের নামটা উল্লেখ করছি না। ঘটনাটি ঘটে 1980-85 সালের দিকে আমার চাচার সাথে। চাচা মারা গিয়েছেন 5-6 বছর হলো। ঘটনাটা আমার পরিবারের লোকজনের কাছে শুনেছি। এটা গ্রামের মুরব্বীরা অনেকেই জানেন। আমার চাচার নামটা উল্লেখ করছি না, তার ছদ্মনাম ব্যবহার করছি করিম। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে নেই। সেটা হলো, পৃথিবীতে অনেক ঘটনা ঘটে যেটা তাড়াতাড়ি শেষ হয়, আবার কোনো ঘটনা মৃত্যু অবধি তিলে তিলে মানুষকে শেষ করে দেয়। আজকে যে ঘটনাটি বলবো সেটা একদম সত্যি ঘটনা। আমার চাচা জীবনে 2 বার ভয়াবহ এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন। প্রথম ঘটনা, এবং এই ঘটনার পর চাচা মোটামুটি সুস্থ হলে পুরোপুরি সুস্থ হননি, এবং দ্বিতীয় ঘটনার পর থেকে মৃত্যু অবধি সে সবসময় অসুস্থই ছিল। সরি, অনেক কিছু বলে ফেললাম, এবার ঘটনায় আসি। আমাদের গ্রামের একটু বর্ণনা দেই। গ্রামটা ঢাকা খুলনা হাইওয়ের পাশ দিয়ে, আমাদের গ্রামের ভেতর দিয়ে, অন্য গ্রামের ভেতর দিয়ে আবার ঢাকা খুলনা হাইওয়েতে গিয়ে মিশেছে। গ্রামের মেইন রোডের সাথে মসজিদের পাশ দিয়ে আরেকটা ফাঁকা মাঠের পাশ দিয়ে ধুধু প্রান্তরের মাঝখান দিয়ে পাশের অন্য গ্রামে গিয়ে মিশেছে। তখনকার গ্রামের রাস্তা ছিল কাঁচা, বৃষ্টির দিনে কাদা জমতো রাস্তায়। চাচারা 2 ভাই, করিম ছোট চাচা, বড় ভাই বিয়ে করে রাস্তার পূর্ব দিকে বাড়ি করে, এবং করিম চাচা বিয়ে করে রাস্তার পশ্চিম দিকে রোড থেকে 60-70 মিটার দূরে বাড়ি বানায়। তখন ওই জায়গা ছিল বন জঙ্গল। সেগুলো পরিষ্কার করে 2 ভাইকে বিয়ে করিয়ে দাদা তার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে তার একটা ফাঁকা জায়গায় 2 ছেলেকে 2টা বাড়ি করে দেয়। আশেপাশে একটু দূরেই একটা বাড়ি ছিল, বাকি সব জায়গায় ফাঁকা। বাড়ির পেছনে যতদূর চোখ যায় ফাঁকা জায়গা। এবার আসি আসল ঘটনায়। চাচারা বয়স তখন 20-25। চাচা কৃষিকাজ করত। যেমন ছিল শক্তি তেমন ছিল সাহস। ভয় বা ডর কোনোটাই ছিল না। চাচা অনেক শক্তিশালী ছিল, তাই এলাকার শক্তিশালী ছেলেদের সাথে শক্তি পরীক্ষার জন্য বাও ধরত, যেটাতে তখন বোঝা যেত কার শক্তি কত বেশি। তো একদিন অনেকে কৃষি কাজ করছে একসাথে, এমন সময় চাচা তার এক বন্ধুকে বলল, বাবুল তুই আমার সাথে বাও ধরবি? তোকে এখানে এলাকার মানুষ অনেক শক্তিশালী পুরুষ বলে, আমার সাথে বাও ধরবি?
বাবুল হেসে উড়িয়ে দেয়, আবার ভয়ও পায়, কারণ চাচা অনেক শক্তিশালী এবং ডান পিটে। যদি শক্তিতে একান্ত নাও পারে, তাও দেখা গেল চাচা তাকে মারধর করলো, এই ভয়ে সে প্রথমে রাজি হয়নি। পরে চাচার অনেক জোরাজুরিতে বাবুল একসময় রাজি হয়ে যায় এবং চাচাকে বলে, কাল ভোরে কাজে যাওয়ার আগে তোর সাথে বাও ধরবো। বাবুলও রাজি হয়ে যায়। যেখানে তারা কাজ করছিল ওইখানে ছিল একটা বড় পুরনো তাল গাছ। তো যেই কথা সেই কাজ। ওই দিন কাজ সেরে বাড়িতে চলে গেল তারা। চাচার নতুন বিয়ে হয়েছে। চাচা একটু নিচু জায়গায় পাশ থেকে মাটি কেটে উঁচু করে সেখানে বাড়ি করেছে এবং সেখান থেকে মাটি কেটেছে, যেটা একটা বড় পুকুরে পরিণত হয়েছে। সেই পুকুরে চাচা চাচি সহ আশেপাশের লোকজন গোসল করত। পুকুরটা ছিল বাসার সামনে উঠান এবং উঠান ঘেঁষে সেই পুকুরের অবস্থান। সময়টা ছিল বৃষ্টির সময়। ওই দিনে মোটামুটি বৃষ্টি, কিন্তু রাতে আকাশ পরিষ্কার হয়ে যায়। তখন চাঁদের আলোয় বাইরে তাকালে পরিষ্কার সবকিছু দেখা যায়। উঠান সহ আশেপাশে কাদায় ভরা। তো চাচা খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। নর্মালি সে চাচির সাথে থাকে, চাচির সাথে শোয়, কিন্তু ওই দিন বারান্দায় শোয়, কারণ পরদিন ভোরে বাবুল আসবে। তো ঘরের ভেতরে শুলে বাইরে আসতে চাচি নানা কথা বলবে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে বারান্দায় শুবে। বাড়িটি ছিল টিনের। বারান্দার এক সাইডে একটা ছোট খাট, অন্য সাইড ফাঁকা। বারান্দায় কোনো টিনের বেড়া ছিল না, পুরো খোলা ছিল। চাচা ঘুমিয়ে পড়বে, তখন বাইরে চাঁদের আলোয় মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছিল। কত সময় ঘুমিয়েছিল চাচা জানে না। হঠাৎ বাবুলের ডাকে চাচার ঘুম ভাঙে। চাচা মশারি টানিয়ে শুয়েছিল। চাচা বাবুলের ডাক শুনে ঘুম থেকে উঠল, কিন্তু মশারি থেকে তখনও চাচা বের হয়নি। সে দেখল বাইরে হালকা পরিষ্কার, তবে সকাল যে হয়নি সেটা বোঝা যাচ্ছে। বিষয়টি এমন যে বাবুল চাচাকে বলল, কিরে করিম, বাও ধরবি বলে মশারির ওপর দিয়ে চাচার গায়ের ওপরে বাঘের মতো লাফিয়ে পড়ল। চাচা তখনও বুঝতে পারেনি যে ফজরের আজান এখনো হয়নি। চাচা মনে করল, বাবুলের মতো লোক আমার বাড়ি এসে আমার উপর লাফিয়ে পড়ল, ওকে আজকে আমি বোঝাবো কার কত শক্তি। এই বলে চাচাও বাবুলকে জড়িয়ে ধরল। চাচা নিচে, বাবুল ওপরে। চাচা একটা জিনিস খেয়াল করলো, বাবুলের শরীরে পশমে ভরা এবং পশমগুলো অনেক বড় এবং শরীর অনেক শক্ত। কোনো মানুষের শরীর এমন হতে পারে না। চাচা অনেক চেষ্টা করছে ওপরে ওঠার, কিন্তু পারছে না। শরীরের সব শক্তি দিয়েও চাচা যখন ওপরে উঠতে পারছে না, তখন হঠাৎ বাবুল চাচার মুখ চেপে ধরে এবং বলে, কিরে করিম, কেমন লাগছে? আজ তোকে কে বাঁচাবে? মেরেই ফেলবো আজকে। চাচা তখন বুঝতে পারল বিষয়টি তার সাথে কি হচ্ছে। দুজন জড়াজড়ি করতে করতে মশারি ছিঁড়ে খাট থেকে নিচে পড়ে যায় এবং বারান্দা থেকে জড়াজড়ি করতে করতে একসময় উঠানে চলে আসে। খাট থেকে নিচে পড়ায় চাচার শরীর অনেক ব্যথা পায়। এত সময় ধরে জড়াজড়ি হচ্ছে, মনে হচ্ছে সব ভাঙচুর হয়ে যাবে, যেন চাচির ঘুম ভাঙছে না। তবুও উঠান ছিল পরিষ্কার। উঠোনেও সেই জাপটা জাপটি চলছিল, কিন্তু চাচা একবারও বাবুদের উপরে উঠতে পারছেন না। বাবুলই সবসময় চাচাকে দাবিয়ে রাখছেন। চাচা শরীরে সবটুকু শক্তি দিয়ে বেঁচে থাকার লড়াই করতে লাগলো, কিন্তু চাচার শরীরের শক্তি যেন অদৃশ্য শক্তির কাছে কিছুই না। চাচার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। চাচা বারবার বলছিল, আমাকে ছেড়ে দে, আমি মরে গেলাম। কিন্তু কে শোনে কার কথা? চাচাকে উঠান থেকে পুকুরের দিকে নিয়ে যাচ্ছিল আর বলছে, পুকুরে তোকে আজকে চুবিয়ে মারবো, দেখি তোর কত শক্তি, তোকে আজ কে বাঁচায়। এভাবে কত সময় কেটেছে চাচা জানে না। চাচা আরো খেয়াল করলো, ওটা বিশাল এক দেহ এবং এত শক্তি সেটার শরীরে যে চাচার মুখ চেপে চাচাকে পুকুরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেটা চাচা জীবনে যত শক্তি অর্জন করেছিল তা থেকে বাঁচাতে পারছে না চাচাকে। চাচা তখন প্রায় পুকুরের কাছে চলে গেছে এবং মাত্র 6-7 হাত দূরে পুকুর। চাচা তখন জড়াজড়ি করতে করতে অনেক নিস্তব্ধ হয়ে গেছে, শরীরে কোনো শক্তি নেই। এরকম বাঁচার আশা ছেড়ে দিয়েছে, তারপরেও বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছে। সব মানুষ মৃত্যুকে সামনে থেকে দেখলে সর্বশক্তি দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু রাখে আল্লাহ মারেকে। আমার নানা আবার ভোরের রাতে মাছ ধরতে যেত প্রায়, বিশেষ করে বৃষ্টির সময় ফজরের আজানের আগে। ওই দিনও মাছ ধরতে আজানের আগে বের হয় একটা হ্যারিকেন নিয়ে। চাচার বাড়ির সামনে রাস্তা ধরে ডাঙার দিকে যাচ্ছিল। চাচার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সে চাচার উঠোন থেকে হালকা গোয়ানির আওয়াজ পায়। আবার খেয়াল করে গোয়ানির শব্দ ওই বাড়ির দিক থেকে আসছে। নানা খেয়াল করলো, গোয়ালে গরু রাখলে যেমন ধস্তাধস্তির শব্দ হয়, বাড়ির উঠোন থেকে তেমন শব্দ আসছে। নানা বাড়ির সীমানায় যাওয়ার আগেই বলে ওঠে, এই করিম, কি হয়েছে? আমি এসে গেছি। বলার সাথে সাথে ওই অদৃশ্য শক্তি চাচাকে বলে, আজ বেঁচে গেলি, কিন্তু আবার দেখা হবে বলে চাচাকে ছেড়ে চলে যায়। তখন চাচা পুকুর থেকে মাত্র 2-3 হাত দূরে।
চাচা নানার কণ্ঠ শুনে যেন প্রাণ ফিরে পায়। নানা গিয়ে দেখেন চাচা পুকুরের পাশে পড়ে আছে, সারা গায়ে কাদা, চাচার শরীর দেখা যাচ্ছে না। উঠোনে যেন অনেকগুলো গরু দিয়ে হাল চাষ করা হয়েছে। পরে নানা চাচিকে ডাকে এবং চাচি আসলে নানা আর চাচি চাচাকে ধরে উঠিয়ে পানিতে ধুয়ে নেয়। চাচা তখন একটু ভালো বোধ করে এবং রাতে কাহিনীটি খুলে বলে। এরপর চাচা অনেকদিন জ্বর ছিল এবং অসুস্থ ছিল এবং জীবনের সব শক্তি আর কখনো সে ফিরে পায়নি। দ্বিতীয়বার যখন এই অদৃশ্য শক্তি চাচার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটায়, এরপর চাচার মৃত্যু অবধি নানান রোগে ভুগতে হয়েছিল এবং হাঁটা চলা বা কাজ করায় আগের সেই পুরনো শক্তি কখনো ফিরে পায়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। পরে দ্বিতীয় ঘটনা শেয়ার করব। এছাড়া আরও কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে, সেগুলো সুযোগ পেলে শেয়ার করব। আপনি সুযোগ দিলে লিসেনারদের কাছে শেয়ার করব। ঘটনা শেয়ার করলে কল দেবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে এই ঘটনা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা আমাদেরকে ইমেইল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার এবং আশা করছি স্টুডিওতে অনেকেই এখন আসছেন, আপনিও কোনো একদিন চলে আসবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভালো থাকবেন, ভূত.com-এর সঙ্গে থাকবেন। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhuth.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। নমস্কার ভাইয়া, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমার নাম অর্পিতা, আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। 2014 সাল থেকে এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। আমার জীবনেও কিছু ঘটনা আছে যা আমি পরে শেয়ার করব, তবে আজ একটি জানা এবং পার্সোনালি চেনা একজন মানুষের ঘটনা বলবো। ঠিক গুছিয়ে লিখতে পারি না, তবুও চেষ্টা করছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমি চাই আমার ঘটনা পড়ে শোনানো হোক। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ঘটনায় আসা যাক। সালটা একটা টায়ার বাস্ট হয়ে যায় এবং একই স্থানে সকলের অ্যাক্সিডেন্ট হয়। ব্যাপারটা মোটেও স্বাভাবিক ছিল না, তবু সবাই স্বাভাবিকভাবেই দেখছিল। সেই দিন কেটে যাবার পরের দিন সকালে তাকে সৎকার করা হয়। এক রাত ও একদিন কেটে যায়, তেমন করে স্নান করানো হয়নি। সবাই চেয়েছিল যেহেতু অ্যাক্সিডেন্ট কেস আর গ্রামের মানুষ, তাই পুলিশি কোনো ঝামেলায় বা জটিলতায় না যেতে এবং কাজটি দ্রুত শেষ করতে। আর তাই খুব দ্রুতই কাজ শেষ করে সবাই। এরপরে ঘটে মূল ঘটনা। রাতে কেউ শুনতো যে কেউ জোরে জোরে যমুনা বলে ডাকছে। তার ওয়াইফের নাম ছিল যমুনা। কেউ কেউ দেখেছে তাকে ভোর 3-4টার সময় টিউবওয়েল থেকে পান নিতে। পরনে শাড়ি, যে শাড়ি সে সবসময় বাড়িতে থাকা অবস্থায় পরিহিত থাকত। রাতে কেউ বাড়িতে ঢিল মারত আর শব্দগুলো এমন মনে হতো যেন কেউ পাথর ছুঁড়ছে। এরপরে তার ছোট মেয়ে, আনুমানিক তার বয়স 2 বছর, আধো আধো কথা বলতে পারে সে, হঠাৎ করেই হাতের আঙুল দেখিয়ে বলে মা। কেউ জিজ্ঞেস করলে বলে ওই তো মা, তবে কেউ কিছুতেই কিছু দেখতে পারে না। পরে তার স্বামী স্বপ্নে দেখে তার ওয়াইফ তাকে বলছে, আমাকে আলতা সিঁদুর কেন পরিয়ে দাওনি তুমি? সে কাউকে প্রথম শেয়ার না করলেও পরে তার বড় ভাইয়ের ওয়াইফ তাকে বলে, আমি আজ যমুনাকে স্বপ্ন দেখেছি। ও বলছে, দিদি আমাকে কেন ঠিক মতো স্নান করাওনি? আমাকে কেন আলতা সিঁদুর পরিয়ে দাওনি? পরে তিনি সব শেয়ার করেন এবং সব মিলিয়ে দেখলেন এটা মোটেও কোনো ভালো ব্যাপার নয়। পরে একজন নাম করা পুরোহিত আনানো হয়। সে এসে বলে, তোরা এখনো এখানে থাকছিস কিভাবে? তোর মেয়েকেও তো দেখা দেয়, আর তোরা ওকে কেন আলতা সিঁদুর ঠিক করে দিসনি?
ভাদ্র মাসের অমাবস্যায় যে অ্যাক্সিডেন্ট করে মারা যায় তার আত্মা তো শান্তি পায় না, তোর ওয়াইফও এখনো শান্তি পায়নি। তোদের যে এখনো কোনো ক্ষতি করেনি এটাই তোদের সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া করা উচিত। পরে সবাই বলে, তাহলে কি উপায়, আপনি বাঁচান আমাদের। উনি বলেন, উপায় আছে, তবে তা করলে এই বাড়ির কাছে আসতে পারবে না, বাড়ির বাইরে সে ঠিকই থাকবে। বলে তিনি বাড়ির চারপাশ বন্ধ করে দেন এবং কিছু আত্মা শান্তির জন্য পূজা করেন। এভাবে কেটে যায় 1 বছর। সবাই ভাবছিল সব ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। অন্যদিকে তিনি আবার দ্বিতীয় বিয়ে করে তার শালীকে, মানে তার ওয়াইফের ছোট বোনকে ঘরে তোলে। ঠিক এই সময়, ঠিক 1 বছর পরে, একই ভাদ্র মাসের অমাবস্যার দিন পাশের বাড়ির এক 12-13 বছরের মেয়ে সে দুপুরে বাড়ি থেকে বের হয়। পরে সে তার মায়ের শাড়ি পরে খাটে বসে থাকে। পরে তার মা জিজ্ঞেস করে, আরে শাড়ি পরেছিস কেন? সে বলে, আমি যমুনা, ওই রায়দের বাড়ির শঙ্কর আমার স্বামী, আমি শ্রেষ্ঠার মা। ওই যে মণি আমার বোন, ও আমার স্বামীকে বিয়ে করেছে। এসব শুনে ওই মেয়ের মা চিৎকার করে সব গ্রামবাসীকে এক করে। পরে এক পুরোহিত আনানো হয়। তিনি এসে জিজ্ঞেস করেন, তুই এসেছিস কেন? কি চাস তুই? এই ছোট মেয়েটার মধ্যে কেন আসছিস তুই? ও কি তোর কোনো ক্ষতি করেছে? সে বলতে শুরু করে, ও আমার স্নানের পাশে থেকে খোলা চুলে হেঁটে যাচ্ছিল, তখন আমি ওকে ধরেছি। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে বন্ধ করেছে যেন আমি ওই বাড়িতে ঢুকতে না পারি। আমি কতদিন হয়েছে আমার মেয়েকে দেখি না, ওকে একটু দাও না আমার কাছে, আমি একটু ওকে কোলে নিয়ে আদর করব। পরে বলে, আমার বিয়ের প্রথম আমাকে আমার স্বামী অনেক অপমান করেছে। শুধু ভগবানের কাছে কান্না করতাম আর বলতাম, আমায় নিয়ে যাও। আমার যখন সব ঠিক হয় তখন ভগবান আমার কথা শুনল। আমি 1 বছর ঘুরছি, আমি তখনও জীবিত ছিলাম। যখন আমার গায়ে আঁটো পড়ে আমাকে কেউ ধরেনি, তখন কেউ আমাকে হাসপাতালে নিয়ে গেলে আজকে আমি জীবিত থাকতাম। ওই হাসপাতালের কালো মোটা লোকটা আমার গায়ের চেইন, নাকের দুল খুলে, আমি বিবাহিত ছিলাম, আমার নাকের দুলটাও ওরা আমায় পরিয়ে দেয়নি, আলতা সিঁদুর দেয়নি। পরে পুরোহিত জিজ্ঞেস করে, তুই যাবি কিনা বল, না হলে তোকে বোতলে আটকাবো। তখন তিনি বলেন, আমার মেয়েকে আমার কোলে এনে দাও, আমি ওকে আদর করব, কতদিন দেখি না, তাহলেই চলে যাব। পুরোহিত বলে, এটা করা যাবে না, তুই যাবি কিনা বল। বলে, না আমি যাব না, আমার কিছু শর্ত আছে। আমার শ্মশানের পাশের মাটিতে একটি কানের দুল দিতে হবে, সেই শ্মশানের পাশের পুকুরে একটি নতুন শাড়ি, আলতা সিঁদুর ভাসিয়ে দিতে হবে, তাহলেই আমি চলে যাব। পুরোহিত বলে, আমি কিভাবে বুঝবো আর কখন তুই এই মেয়েকে বা অন্য কাউকে ছেড়ে চলে যাবি? আমি তোকে বোতলে বন্দি করব যদি তুই আমার কথা না শুনিস। তখন বলে, আমি ওই আম গাছের একটা ডাল ভেঙে যাব, তবে আমার স্বামী যেন সবকিছু আমাকে দেয়, যা বলছি তাহলে আমি আর আসবো না। এসব বলে সে 12-13 বছরের মেয়েটিকে ছেড়ে চলে যায়। কিছুদিন পরে সেই মেয়েটি সুস্থ হয়ে ওঠে, অপরদিকে তার স্বামী সবকিছু করে সেটা শেষ করে। ভগবানের ইচ্ছায় সবকিছু এখন ঠিক আছে। সে 6 মাস আগে পুত্র সন্তানের পিতা হয়। 1 কন্যা 1 পুত্র সন্তানকে নিয়ে সে এখন ভালো আছে। আপনারা দোয়া আশীর্বাদ করবেন তাদের জন্য। গল্পটা সিলেক্টেড হলে আমি কিছু ঘটনা পাঠাবো। ঘটনাটি 100% সত্য ঘটনা, তারপরেও বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আপনার কাছে জানি এর চাইতে হয়তো ভালো ঘটনা থাকতে পারে, যদি থাকে আমাকে পাঠিয়ে দিন। আমি আছি আপনার ঘটনার অপেক্ষায়। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। Bhoot.com with Russell. এবং মাসটা ছিল শ্রাবণ মাস। ঘটনার প্রথম রাত জহির চাচা বাড়িতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে যায় গভীর রাত্রে। তার পায়ের পাশে থাকা জানালাটা দেখতে পেলেন খোলা। তার স্পষ্ট মনে আছে তিনি ঘুমানোর সময় জানালাটা বন্ধ করে ঘুমিয়েছিলেন। যেহেতু বর্ষাকাল, তিনি শুনতে পেলেন অনেক দূর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। ডাকটা এমন সুরে আসছিল যেন কোনো বুড়ির গলা থেকে আওয়াজ আসছে। তিনি জানলা দিয়ে বাইরে তাকান।
গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এবং একটু পর পর বিদ্যুৎ চমকাচ্ছিল। তিনি খুব ভালো করে দেখেন, কিন্তু কাউকে বাইরে দেখতে পেলেন না। তিনি তার স্ত্রী যে তার পাশে ঘুমাচ্ছিল তাকে ডেকে তোলেন। তার স্ত্রী উঠে স্বামীকে জিজ্ঞেস করে কি হয়েছে। তার স্বামী তাকে বলে যে কেউ যেন তার নাম ধরে ডাকছে। তার স্ত্রী মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, কিন্তু কিছুই শুনতে পান না। তিনি অর্থাৎ জহির চাচার স্ত্রী জহির চাচাকে বলেন, তুমি হয়তো ভুল শুনেছ, ঘুমিয়ে যাও। জহির চাচাও লক্ষ্য করেন যে তার নাম ধরে ডাকাডাকি বন্ধ হয়ে গেছে। তিনি তার মনের ভুল ভেবে সেই রাতে জানালা লাগিয়ে শুয়ে পড়েন। ঘটনার দ্বিতীয় রাত। জহির চাচার ঘুম আবারও অনেক রাতে ভেঙে যায়। বলে রাখা ভালো যে জহির চাচা অনেক গভীর ঘুম ঘুমাতেন, অর্থাৎ তার ঘুম রাতে সহজে ভাঙত না। পরপর 2 দিন রাত্রে তার ঘুম ভেঙে যাওয়াতে তার একটু আজব লাগলো। তিনি দেখতে পেলেন আজকেও তার পায়ের কাছে থাকা জানালাটা খোলা। তার মনে খটকা লাগলো, কারণ তিনি আজকেও রাত্রে অবশ্যই জানালা বন্ধ করে ঘুমিয়েছিলেন। তার মনে হয় তার স্ত্রী হয়তো রাত্রে জানালা আবার খুলে লাগাতে ভুলে গেছেন। তিনি উঠে বসেন জানালা বন্ধ করার উদ্দেশ্যে। তিনি জানালা বন্ধ করতে যাবেন, এমন সময় তিনি রাতের আবছা আলোয় দেখলেন তার বাড়ির সামনে উঠান এবং উঠানের ওই পাশে একটা বাড়ি আছে এবং সেই বাড়ির সাথে লাগোয়া একটি বড়ই গাছ ছিল, যা তার বাড়ির জানালা থেকে স্পষ্ট দেখা যেত। জহির চাচা দেখলেন একজন সাদা কাপড় গায়ে কুঁজো এক বুড়ি সেই গাছের গা বেয়ে খুব সহজেই উঠে যায়। ওঠার পর সেই বুড়ি এক লাফে এ গাছ থেকে সেই বাড়ির টিনের ওপরে লাফ দেয় এবং হাঁটতে থাকে। জহির চাচা দেখেন সেই বুড়ির হাতে কিছু একটা আছে। আরো ভালো করে তিনি লক্ষ্য করতে দেখতে পেলেন যে বুড়ির হাতে যেটা ছিল সেটা একটা হাতুড়ি। সেই হাতুড়ি দিয়ে সেই বুড়ি টিনের চালে বাড়ি মারতেই ধাম করে একটা আওয়াজ হয়, যা দেখে জহির চাচা ভয় পেয়ে যান। তিনি তড়িঘড়ি করে জানালা লাগিয়ে শুয়ে পড়েন। সকালে তার স্ত্রীকে জানাবেন ভাবলেও পরে জানাননি। ঘটনার তৃতীয় রাত। সেই টিনের চালে বুড়িকে দেখতে পাওয়ার পরের রাতের ঘটনা এটা। জহির চাচার অনেকগুলো দোকান ছিল বাজারে, যেগুলো তিনি ভাড়া দিয়ে রেখেছিলেন, কিন্তু একটা দোকানের কাজ তিনি নিজে করতেন। সেটা হলো কেবল বা ডিশ লাইনের কাজ। তিনি গ্রামের বিভিন্ন ঘরে ডিশের লাইন দিয়েছিলেন এবং তার কারবার খুব ভালো ছিল। একদিন তার দোকানের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। বাজারে বাকি সব দোকান বন্ধ হয়ে গেছে। জহির চাচার সাথে একটি অল্প বয়স্ক ছেলে কাজ করত। ছেলেটি তার কাজে সাহায্য করতে চাইলেও জহির চাচা তাকে অনেক আগে বাড়ি চলে যেতে বলেন, যেহেতু সে অল্প বয়স্ক এবং তার বাসায় তার মা হয়তো তার জন্য চিন্তা করছে এই ভেবে। তো জহির চাচার কাজ শেষ হতে হতে অনেক রাত, প্রায় 1-1:30টার মতো বেজে যায়। যেহেতু গ্রামের 1-1:30 বাজা মানে অনেক রাত, জহির চাচা দেখলেন যে আজকে আকাশ পরিষ্কার এবং চাঁদও আছে। তিনি তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তার বাড়ির দূরত্ব তার দোকান থেকে প্রায় 15-20 মিনিটের। তিনি হাঁটতে হাঁটতে একটি ব্রিজের কাছে এলেন। ব্রিজটি ছিল মূলত একটি ছোট খালের ওপর। ব্রিজ পার হবার পর রাস্তাটা অনেকটা ঢালু। সেই রাস্তার 2 পাশে ছিল পুকুর, অর্থাৎ 2টি পুকুর। বলে রাখি, সেই দিন সন্ধেবেলা অনেক বৃষ্টি হয়। তিনি দেখলেন যে বৃষ্টির কারণে পুকুরের পানি রাস্তার একটু ওপর পর্যন্ত উঠে এসেছে, অর্থাৎ পানি রাস্তার ওপরে উঠে এসেছে। তিনি ভাবলেন যে আজ হয়তো পানি পাড়িয়েই বাড়ি যেতে হবে। তিনি তার লুঙ্গিটা সামান্য উঠিয়ে পানিতে নামলেন। পানি প্রায় তার হাঁটু পর্যন্ত। তিনি যখন পানি পাড়িয়ে প্রায় উঁচু রাস্তায় উঠে পড়বেন আর সামান্য একটু পথ পানি পাড়াতে হবে, এমন সময় তিনি লক্ষ্য করলেন স্পষ্ট চাঁদের আলোয় যে অনেক বড় বড় চিতল মাছ তার পায়ের কাছ দিয়ে সাঁতার কাটছে। তিনি এর আগে বড় চিতল মাছ দেখেননি। আমরা জানি যে চিতল মাছের শরীরটা একটু মসৃণ হয় এবং যখন আলো পড়ে চিতল মাছের শরীরটা পানির থাকা অবস্থায় চকচক করে। তিনি মন্ত্রমুগ্ধের মতো মাছগুলোকে দেখতে লাগলেন। দেখার এক পর্যায়ে যখন তিনি ভাবলেন যে মাছগুলোকে তিনি ধরবেন, ঠিক
সেই মুহূর্তে তিনি দেখলেন মাছগুলো উধাও। তো এত বড় বড় মাছ যদি সাঁতার কেটে পালিয়ে যায় তবে পানিতে আলোড়ন হওয়ার কথা, কারণ পানি ছিল কম। কিন্তু তিনি চাঁদের আলোয় মাছগুলোকে যেতে দেখলেন, আর কিছুই হয়নি। জুহি চাচার সন্দেহ হয় এবং তিনি তাড়াতাড়ি উঁচু রাস্তায় উঠে তার বাড়ির দিকে জোরে হাঁটা দেন। তিনি যখন একটু এগোলেন তিনি রাস্তার এমন এক জায়গায় আসলেন যেখানে আশেপাশে অনেক দূর পর্যন্ত ক্ষেত। রাস্তার বাম পাশের ক্ষেতের একটা জায়গায় মাটি একটু উঁচু এবং সেই উঁচু মাটিতে ছিল ৩-৪টা গাছ। তার মধ্যে ছিল একটি বিরাট খেজুর গাছ। হাঁটার এক পর্যায়ে জহির চাচার নজর সেই খেজুর গাছের দিকে পড়তেই তিনি দেখেন একজন লোক সেই মস্ত খেজুর গাছটির মাথায় বসে আছে। লোকটি এমন ভাবে বসেছিল যেন সে খুব সতর্কিত এবং লোকটি আশেপাশে খুব সতর্ক দৃষ্টি দিয়ে তাকাচ্ছিল। হঠাৎ কতগুলো ছোট আকৃতির কালো কালো অবয়ব ক্ষেতের মধ্য থেকে উঠে এসে সেই খেজুর গাছটির দিকে দৌড়াচ্ছিল। এটা দেখে খেজুর গাছে বসে থাকা লোকটি ওই ওই করে চিৎকার করা শুরু করলো। ছোট অবয়বগুলো খেজুর গাছটির কাছে গিয়ে গাছ বেয়ে উঠতে শুরু করলো। এমন সময় গাছের মধ্যে আগুন লেগে যায়। আগুন যখন পুরো গাছে ছড়িয়ে পড়ে সেই ছোট অবয়বগুলো আগুনে জ্বলতে থাকা অবস্থায় গাছ থেকে নিচে লাফ দেওয়া শুরু করে। জহির চাচা লক্ষ্য করলেন যে অবয়বগুলো নিচে লাফ দিচ্ছে এবং নিচে পড়ার সাথে সাথে উধাও হয়ে যাচ্ছে। তখন জহির চাচা দৌড় লাগান। দৌড়াতে দৌড়াতে যখন তিনি তার বাড়ির কাছে তিনি শুনতে পান রাস্তার পাশে থাকা গাছগুলোর ওপর দিয়ে যেন কিছু একটা তার সাথে সাথে এগোচ্ছে। তিনি মাথা ওপরে ঘোরাতেই দেখেন সাদা কাপড় পরা কিছু একটা ঠিক তার দৌড়ানোর গতিতে তার সাথে সাথে এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে যাচ্ছে। তিনি বাড়ির কাছে থাকায় তার স্ত্রীকে নাম ধরে তিনি ডাকতে শুরু করেন। তিনি বাড়ি পৌঁছে দেখেন তার স্ত্রী বাড়ির দরজায় বাতি নিয়ে দাঁড়িয়ে আছে। মূলত তিনি তার স্বামীর আসতে দেরি হওয়ার কারণে জেগেছিলেন এবং হঠাৎ তার স্বামীর ডাক শুনে বাতি নিয়ে বাইরে বের হয়ে এসেছিলেন। জহির চাচা তার বাড়িতে ঢুকে তার স্ত্রীকে তার সাথে আসার সময় সব ঘটনা বললেন। তার স্ত্রী শুনে তাকে বলল যে রাত 2টা পর্যন্ত কাজ করার কি দরকার ছিল। এইটা শুনে জহির চাচা অবাক হয়ে যান। তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন ঘড়িতে রাত 2:30 বাজে, কিন্তু তিনি তার দোকান থেকে রওনা দিয়েছেন 1টা বাজে প্রায়। তার আসতে বড়জোর 30 মিনিট লাগার কথা, কিন্তু 1 ঘন্টা বাড়তি লাগাতে তিনি খুব চমকে যান। তার স্ত্রী বলে যে বেশি রাত্রে করে বাড়ি ফিরেছ, সেই জন্য কুদৃষ্টি পড়েছে কোনো কিছুর। জহির চাচা তার স্ত্রীর কথা মনে করে সেই রাতে শুয়ে পড়েন। ঘটনার 4র্থ রাত। জহির চাচা আজকেও তার বাড়িতে দেরি করে ফিরেছেন। গতকালের মতো 1টা না বাজলেও গভীর রাত বলা চলে। জহির চাচা বাড়িতে ফিরে দেখেন তার স্ত্রী আজকে ঘুমিয়ে না পড়লেও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তার স্ত্রী তাকে বলল যে পাকঘরের টেবিলের ওপর খাবার রাখা আছে, তিনি যেন খেয়ে নেন। এই বলে তার স্ত্রী শুয়ে পড়েন। তিনি ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন খাবার খেতে, এমন সময় কারেন্ট চলে যায়। তিনি ভাবলেন যেহেতু বর্ষাকাল চলছে কারেন্টের লাইনে হয়তো সমস্যা হয়েছে। তিনি অনেক খুঁজে একটি হ্যারিকেন বের করেন এবং হ্যারিকেনের আলো জ্বালিয়ে টেবিলে বসে খাওয়া শুরু করেন। খাওয়ার এক পর্যায়ে লক্ষ্য করেন যে তার সেই পাকঘরের ওপর একটা সানশেডে অনেক হাঁটা চলার আওয়াজ হচ্ছে। সানশেড হলো রুমের ওপর দেওয়া একটি আচ্ছাদন টাইপের, একটি বাঁশ আর পাটি দিয়ে তৈরি করা, যার ওপর খালি জায়গা থাকে এবং জায়গাটির ওপরে টিন। গ্রামের লোকেরা সেই জায়গাটিকে মূলত চুলার লাকড়ি রাখার জন্য ব্যবহার করে। জহির চাচা ভাবলেন হয়তো কোনো বিড়াল সেই জায়গায় উঠেছে। তিনি পাত্তা না দিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিলেন এবং ওপরে যাওয়ার জন্য একটি অংশ কাটা থাকে, তো সেই কাটা অংশ তার খাবার টেবিলের ওপরে ছিল। তিনি দেখতে পান সেই কাটা অংশ দিয়ে 70-80 বছরের বুড়ি আস্তে আস্তে মাথা বের করে। সেই বুড়ির মাথা ছিল সাধারণ মানুষের তুলনায় দ্বিগুণ বড় এবং গায়ের রং ছিল ধবধবে সাদা। মাথা বের করার পর সেই বুড়িটা কাশি দেওয়ার মতো খুক খুক করে তার গলার ভেতরে কতগুলো বড় বড় আকৃতির কিছু একটা, ধাতব কিছু একটা জহির চাচার সামনে ফেলতে থাকেন। জহির চাচা এইটা দেখে ভীষণ ভয় পেয়ে যান এবং টেবিল থেকে দৌড় দেন তার রুমের দিকে। তো ওঠার সময় জহির চাচা তার হাত টেবিলের ওপর রাখা পানি ভর্তি মগের সাথে লেগে মগটা নিচে পড়ে যায়। জহির চাচা তার রুমে স্ত্রীকে ডেকে তুলেন এবং ঘটনা খুলে বলেন। তার স্ত্রী পাকঘরে যান এবং দেখেন কিছুই নেই। জহির চাচা লক্ষ্য করেন তার উঠে যাওয়ার সময় যে মগটা তার হাতের ধাক্কায় মাটিতে পড়ে যায় সেটি টেবিলের ওপরেই রাখা এবং মাটিতে কোনো পানি পড়ে নেই।
জহির চাচা বুঝতে পারলেন না তার সাথে কি হচ্ছে এইসব। তিনি কোনো মতে বাকি খাবারটা শেষ করে উঠে পড়েন এবং তার রুমে গিয়ে শুয়ে পড়েন। সেই রাতের ঘটনা, রাত প্রায় 3টার দিকে তার ঘুম ভেঙে যায়। বাইরে হাওয়া, বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর আওয়াজ। তিনি দেখেন তার পায়ের পাশের জানলাটা আজকেও খোলা এবং বৃষ্টির ছিটে ছিটে পানি ঢুকছে, তার পায়ে লাগছে। তিনি উঠে জানালাটা বন্ধ করতে যাচ্ছেন, এমন সময় তার নজর পড়ে তার বাড়ির সামনের উঠোনে। তিনি বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পান তার বাড়ির সামনের উঠানে একটি লাশ রাখা কাফনে মোড়ানো, শুধু লাশের মাথাটাই ঢাকা নেই। তিনি আরো ভালো করে খেয়াল করতেই দেখেন লাশটার কারো নয়, তারই। হঠাৎ একটি কুঁজো বুড়ি সেইখানে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসে। তিনি দেখেন এইটা ঠিক সেই বুড়ি যাকে তিনি আজকে রাত্রে খাওয়ার সময় দেখেছিলেন। বুড়ির সাথে ছিল একটা ঝোলা। বুড়ি হাঁটতে হাঁটতে জহির চাচার লাশের সামনে আসেন এবং জহির চাচার লাশটির বুকের ওপরে বসেন। জহির চাচা এরপর দেখলেন বুড়িটি তার ঝোলা থেকে একটি হাতুড়ি বের করে এবং স্বাভাবিকের তুলনায় অনেক বড় সাইজের একটি পেরেক বের করে এবং এরপর সেই বুড়িটি জোরে জোরে কিছু একটা মন্ত্র পড়তে পড়তে পেরেকটি জহির চাচার কপালের ওপরে ধরে এবং হাতুড়ি দিয়ে জোরে এক বাড়ি মারে, যার ফলে পেরেকটি লাশের কপালে গেঁথে যায়। এরপর বুড়িটি একবার করে মন্ত্র পড়ে এবং একবার সেই হাতুড়ি দিয়ে লাশটির কপালে বাড়ি দেয়। জহির চাচার কাছে নাকি হাতুড়ির বাড়িগুলো আওয়াজ এত বেশি মনে হচ্ছিল যেন 2-3টা বাড়ি মারার পর তার কান বন্ধ হয়ে যায় বা তালা লেগে যায় এবং এই সব এক পর্যায়ে তিনি বিছানার ওপর দেখতে দেখতে অজ্ঞান হয়ে যান। এর পরের দিন দুপুরবেলা তার জ্ঞান ফেরে এবং তিনি দেখেন পরিবারের সবাই, এমনকি আমার স্যারের বাবা অর্থাৎ জহির চাচার ছোট ভাই ও তার ভাবিও তার রুমে। জহির চাচার স্ত্রী সকালে ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী বিছানার ওপর হাত পা মেলে পড়ে আছেন। তার স্ত্রী তাকে ডেকে তোলার চেষ্টা করেন, কিন্তু তার কিছুতেই ঘুম না ভাঙায় এবং গায়ে জ্বর থাকায় তার স্ত্রী তার ছোট ভাই অর্থাৎ খোকন চাচাকে বলেন। খোকন চাচা জহির চাচার বাড়ির পাশের বাড়িতেই থাকতেন। খোকন চাচা দ্রুত তার ভাইয়ের এই অবস্থা দেখে একজন ডাক্তার নিয়ে আসেন। ডাক্তার সব দেখে বলেন যে উনি অজ্ঞান হয়ে গেছেন এবং তার জ্বর এসেছে। ডাক্তার জহির চাচাকে একটি ইঞ্জেকশন দিয়ে চলে যান। জহির চাচার জ্ঞান ফেরার পর তার স্ত্রী এবং পরিবারের সবাইকে তার ঘটনা বলেন। সব শুনে সবাই বুঝতে পারে যে জহির চাচার ওপর জিনের নজর পড়েছে। খোকন চাচা ছিলেন একজন নামাজি ব্যক্তি এবং তার সাথে সেই এলাকার এক আলেমের অনেক খাতির ছিল। খোকন চাচা সব শুনে বলেন যে তিনি সেই আলেমকে তাদের বাড়িতে নিয়ে আসবেন। সেই আলেম সেই দিন সেই গ্রামে না থাকায় 2 দিন পরে আসবে বলে ফোনে জানিয়ে দেয় খোকন চাচাকে। ঘটনার 5ম রাত। জহির চাচা রাত্রে ঘুমোচ্ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে যায় অনেক ভারী একটা পায়ের শব্দে। তিনি শোনেন কোন একটা ভারী কিছু তার রুমে হেঁটে তার রুমের দিকে আসছে। সেটার পায়ের আওয়াজে যেন পুরো বাড়ি কেঁপে উঠছে। তিনি পাশে তাকিয়ে দেখেন তার স্ত্রী তার সাথে নেই। হঠাৎ রুমের দরজা ধাম করে খুলে যায় এবং কুঁজো বুড়িটা একটা পা করে তার দিকে আস্তে আস্তে এগোতে লাগলো। তিনি নড়তে চেষ্টা করলেন কিন্তু নড়তে পারছিলেন না। তিনি দেখলেন তার 2 হাত আর 2 পা বিছানার সাথে পেরেক দিয়ে গাঁথা। তিনি ভয়ে দোয়াও পড়তে পারছিলেন না। সেই বুড়িটি তার পায়ের কাছে আসে এবং একটা বিশাল হাতুড়ি বের করে তার গোড়ালির উপর বাড়ি মারতে থাকে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। তিনি বুঝলেন এতক্ষণ যা দেখছিলেন সবই ছিল স্বপ্ন। তিনি শোয়া অবস্থায় তার ডান পাটা নাড়ানোর চেষ্টা করতেই পায়ে তীব্র ব্যথা অনুভব করেন। ব্যথায় গোঙাতে থাকলে তার এই গোঙানির আওয়াজ শুনে তার স্ত্রী উঠে যান। জহির চাচা বলেন যে তার পায়ে অনেক ব্যথা হচ্ছে এবং তিনি তার ডান পাটি কোনো ক্রমেই নাড়াতে পারছেন না। তার স্ত্রী খোকন চাচাকে তার বাড়ি থেকে ডেকে আনেন। খোকন চাচা সব দেখে হাসপাতালে ফোন দেন। একটি অ্যাম্বুলেন্স এসে জহির চাচাকে চৌমোহনীর একটি হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় যে জহির চাচার পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। তারপর জহির চাচার পায়ে প্লাস্টার করা হয় এবং বাড়িতে নিয়ে আসা হয়। খোকন চাচা জহির চাচার কাছ থেকে স্বপ্নের কথা শুনে সেই দিন ভোরবেলায় সেই আলেমকে আবারও ফোন দেন। আলেম জানান তিনি সেই দুপুরে বাড়িতে আসবেন। তারপর দুপুরবেলা সেই আলেম আসলে জহির চাচার মুখ থেকে তিনি সব ঘটনা শোনেন এবং বলেন যে রাতে তার জিনের সাথে কথা বলবেন এবং পরের দিন তাদেরকে সবকিছু জানাবেন। জহির চাচার সুরক্ষার জন্য আলেম বাড়িটি বন্ধ করে দিয়ে যায়। ঘটনার 6ষ্ঠ রাত। জহির চাচার রাত্রে ঘুম ভাঙে অদ্ভুত এক
শব্দ শুনে। তিনি জেগে দেখেন আজকেও তার পায়ের কাছে জানালাটা খোলা, কিন্তু ঘুমানোর আগে তিনি তার স্ত্রীকে দিয়ে জানালা বন্ধ করেছিলেন। জহির চাচা দেখলেন সেই বাড়ির জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে এবং তাকেই দেখা যাচ্ছে। হঠাৎ সেই গ্রিল ধরে টানাটানি শুরু করেন। জহির চাচার মনে হচ্ছিল যে এই লোহার গ্রিল সেই বুড়ি এক নিমিষেই ভেঙে দুমড়ে দেবে। এটা দেখে তার স্ত্রীকে তিনি ডেকে তোলেন। তার স্ত্রী ওঠার পর সেই বুড়ি আর সেখানে নেই। তিনি তার স্ত্রীকে দিয়ে আবার সেই জানালা বন্ধ করিয়ে দেন এবং ঘুমিয়ে যান। এর পরের দিন সকালে সেই আলেম আসে। তখন সেখানে খোকন চাচা, তার স্ত্রী এবং আমার স্যার অর্থাৎ খোকন চাচার ছেলেও উপস্থিত ছিলেন। সেই আলেম বলে যে আমি তো কালকে রাত্রে আমার জিনের সাথে কথা বললাম এবং জিন আমাকে বলেছে যে আপনার সাথে কেন এমন হচ্ছে। তখন আলেম খুলে বলেন ঘটনাটা মূলত 1 মাস আগের। সেই গ্রামের প্রায় সবাই কবুতর পালত। জহির চাচারও ব্যতিক্রম ছিলেন না। তার কাছে অনেক সুন্দর ও দামি দামি কবুতর ছিল। গ্রামে তখন কবুতর চোরের আবির্ভাব হয়। অনেকের বাড়িতে কবুতর চুরি হয়, এমনকি জহির চাচার বাড়িতেও। জহির চাচার এত স্বাদের আর দামি কবুতর চুরি হওয়ায় তিনি খুব রেগেছিলেন। একদিন সেই চোর হাতে নাতে ধরা পড়ে। সেই চোরটি ছিল গ্রামের একটি গরিব পরিবারের মধ্যবয়স্ক ছেলে। চোরটিকে ধরার পর গ্রামের লোক তাকে মারতে শুরু করে এবং চোর জহির চাচার বাড়ি থেকে একটু দূরে ধরা পড়ায় জহির চাচা যান সেখানে এবং তিনিও চোরকে মারতে শুরু করেন। জহির চাচা অনেক রেগেছিলেন বলে মারার এক পর্যায়ে তিনি একটা মোটা গাছের ডাল দিয়ে সজোরে সেই চোরের মাথায় বাড়ি দেন। এতে চোরটি সেখানেই মারা যায়। তারপর সেখানে অনেক থানা পুলিশের কাজ হয়। জহির চাচা সেই গ্রামের একজন বিত্তবান ও সম্মানীয় লোক ছিলেন। তিনি গ্রামের অনেক কাজে দান করতেন, তো তিনি অনেক টাকা খাইয়ে ও গ্রামের লোকের সাপোর্টে সেই ঘটনা থেকে মুক্তি পান। তবে জহির চাচা সেই যে ঘটনার ছেলেটিকে মেরেছিলেন তা জানাজানি হয়ে যায় এবং মৃত ছেলেটির মাও সেটা জানতে পারে। তো সেই মাই এক কবিরাজের কাছে গিয়ে জহির চাচার নামে তাবিজ করেছে এবং যেই জিনটা জহির চাচার পেছনে পড়েছে সেটি একটি খুব শক্তিশালী মহিলা জিন। সব শোনার পর খোকন চাচা এর থেকে বের হওয়ার উপায় জানতে চান। আলেম বলেন যে সেই ছেলেটির মায়ের সাথে দেখা করে দেখেন কিছু মিটমাট করা যায় কিনা। কিন্তু খোকন চাচা তো জানতো যে সেই মহিলা সেই ঘটনার কয়েকদিন পর গ্রাম ছেড়ে চলে যান এবং সেই মহিলা এখন কোথায় থাকেন কেউ জানে না। এইটা শুনে আলেম বলে যে এখন একটাই রাস্তা, জিনের সর্দারের সাথে দেখা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে সবকিছু ঠিক করে দেওয়ার জন্য। আলেম খোকন চাচাকে বলেন আজকে রাতে আপনি তৈরি থাকবেন, কারণ আজকে আপনাকে সেই জিনের সর্দারের সাথে দেখা করতে নিয়ে যাব, যেহেতু আপনার ভাইয়ের পক্ষে এই অবস্থা সম্ভব নয়। খোকন চাচা তার ভাইয়ের জন্য সবকিছু করতে রাজি ছিলেন এবং তিনি বললেন তিনি যাবেন। আলেম বলল যে আজকে রাত 3টা বাজে সে সেই খোকন চাচাকে নিয়ে যাবেন, তিনি যেন তৈরি থাকেন। ঘটনার 7ম এবং শেষ দিন রাত 3টা, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। খোকন চাচা শুনতে পেলেন যে সেই আলেম তাকে বাইরে থেকে ডাকছে। আলেম তাকে কালো কাপড় দিয়ে বলল আপনি এই কাপড়টা চোখে বেঁধে নিন এবং আমি যতক্ষণ না বলবো ততক্ষণ খুলবেন না। খোকন চাচা সেই কাপড়টি চোখে বেঁধে নেন। তারপর আলেম খোকন চাচাকে নিয়ে হাত ধরে হাঁটতে থাকেন। এইভাবে 10 মিনিট হাঁটার পর একটি জায়গায় সে দুজনে দাঁড়ায়। তখন সেই আলেম খোকন চাচার হাতে একটা কাগজ দিয়ে বলেন আপনি এইখান থেকে 10 কদম সামনে হেঁটে যাবেন এবং তার দূরে একটি গাছ দেখতে পাবেন। সেই গাছের কাছে যাবেন, যাওয়ার পর একজন লোককে সেইখানে বসে থাকতে দেখবেন। তাকে খুব সুন্দর করে লম্বা একটা সালাম দেবেন এবং আপনার হাতের কাগজটি তাকে দেবেন। তারপর সে আপনাকে যেতে বললে তাকে আবারও একটা সালাম দিয়ে আপনি ঘুরে চলে আসবেন। আসার সময় পেছনে তাকানো যাবে না। এরপর আলেম খোকন চাচার হাত ছেড়ে দেন এবং যেতে বলেন। খোকন চাচা 10 কদম হাঁটার পর তার চোখের কাপড় সরালেন। তিনি দেখলেন যে তিনি একটি ঘাস দিয়ে আবৃত খোলা মাঠের মধ্যে। যত দূর চোখ যায় শুধু মাঠ, মাঠ আর মাঠ। তিনি আশেপাশে ভালোভাবে তাকান এবং দেখেন দূরে একটি মাত্র গাছ দেখা যাচ্ছে। খোকন চাচা গাছ লক্ষ্য করে হাঁটতে শুরু করলেন। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। খোকন চাচা হেঁটে সেই গাছের কাছে যান। দূরের সেই গাছটি ছোট হলেও মনে হলো কাছে যাওয়ার পর খোকন চাচা আসলে গাছের আকৃতিটা
দেখেন, তিনি বলেন যে এত বড় আর আজব গাছ তিনি আগে দেখেননি। গাছটি ছিল ভীষণ চওড়া এবং উঁচু, আর গাছের একেবারে মাথায় ছিল ডালপালা। তিনি গাছের পেছনে দেখেন একজন সাদা জুব্বা পরা দাড়িওয়ালা খুব সুন্দর চেহারার এক বৃদ্ধ, যার শরীর থেকে অসাধারণ এক সুগন্ধ আসছে। সেই বৃদ্ধ বসে আছে এবং বসে বসে জিকির করছে। খোকন চাচা তার কাছে যান এবং লম্বা একটা সালাম দেন। সালাম শুনে লোকটি তার দিকে তাকায় এবং সালামের জবাব দেন। তারপর খোকন চাচা তার হাতে থাকা কাগজটি বৃদ্ধকে দেন। বৃদ্ধটি সেই কাগজ নিয়ে খুলে পড়ার পর খোকন চাচাকে চলে যেতে বললেন। খোকন চাচা তাকে আবারও সালাম দিয়ে যেই দিক থেকে এসেছিলেন সেই দিকে হাঁটা শুরু করলেন। খোকন চাচা নিয়ম অনুযায়ী পেছনে তাকাননি। কিছু দূর হাঁটার পর খোকন চাচা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান। তিনি আবার দাঁড়াতেই দেখেন তার বাড়ির সামনে সামান্য দূরে একটি রাস্তায় তিনি দাঁড়িয়ে আছেন। তিনি এরপর বাড়িতে চলে যান। পরের দিন সেই আলেম আসে আবার চাচার সাথে দেখা করতে। আলেম বলে যে এখন থেকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং কিছু নিয়ম মেনে চলতে হবে। আলেম আরো বলেন যে আপনাকে শুক্রবার কিছু ফকির মিসকিনকে খাওয়াতে হবে। এরপর থেকে জহির চাচার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল ঘটনা। আমার কাছে এমন আরো অনেক ঘটনা রয়েছে। ভূত এফএম এর থেকে আমি আপনার বড় ফ্যান। যেই 5টা ঘটনা মেইল করলাম এগুলো আপাতত লেখা ছিল এবং আপনি চাইলে আমাকে জানাবেন, আমি আরো ঘটনা ইমেইল করতে পারবো। আর 100% নিশ্চিত থাকতে পারেন আমার পাঠানো ঘটনা অন্য কোথাও শেয়ার করা হয়নি। আমি অনেক আগ থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে হন্টেড ঘটনা কালেক্ট করি। মূলত এটা আমার নেশা। কুমিল্লাতে আমাদের 5 জনের একটি টিম আছে যারা রেগুলার এমন ঘটনা সংগ্রহ করি। ভালো থাকবেন এবং ঘটনা প্রচার করা হবে কোন এপিসোডে জানাবেন। নাম তাইফুর ইসলাম, কান্দির পাড়, কুমিল্লা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আরো ঘটনার অপেক্ষা থাকলাম। ডেফিনেটলি আপনার ঘটনা আমরা প্রচার করব এবং পরবর্তী ঘটনাগুলোও খুব চমৎকার হবে সেটা আশা করছি। এবং সেই আশাবাদ ব্যক্ত করে আরো একবার আপনাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রথমে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার নাম শাহরুখ আনাম ফাহিম। আমি খুলনায় থাকি। আজ যে ঘটনাটি বলবো সেটি আমার এক ছোট মামার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটি পুতুলকে নিয়ে ঘটনা। তার অনুমতি নিয়ে এই ঘটনাটি আপনাদেরকে পাঠাচ্ছি। ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। কাজের সূত্রে মামা দুবাইতে থাকেন, কিন্তু মামি এবং তাদের একটি ছোট মেয়ে মিনু বাংলাদেশেই থাকতেন। মিনুর বয়স 5 বছর। মামা বছরে 3-4 বার বাংলাদেশে আসতেন। 2 মাস আগে মামা দুবাই থেকে বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার সময় দুবাই থেকে মামা মামির জন্য জামা কাপড় ও মিনুর জন্য অনেক খেলনা নিয়ে আসেন। আর খেলনার মধ্যেই ছিল সুন্দর একটা পুতুল। প্রথম কয়েকদিন খুব ভালো যাচ্ছিল। একদিন রাত 2টার সময় মামির ঘুম ভেঙে যায়। মিনুর কথার কারণে মামি হালকা ডিম লাইটের আলোতে দেখতে পেল খাটের পাশেই টেবিলে রাখা পুতুলটির সাথে মিনু কথা বলছে। মামি মিনুকে জিজ্ঞাসা করলো সে কার সাথে কথা বলছে। জবাবে মিনু বলল, একটু আস্তে কথা বলো আম্মু, না হলে সে জেগে যাবে। মামি বলল, কে জেগে যাবে সোনা? আর তুমি এখানে কি করছো এত রাত্রে? উত্তরে মিনু বলল, কেন দেখছো না তুমি? আমি আমার নতুন বন্ধুর সাথে কথা বলছি, তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এখন আমাকে বিরক্ত করো না তো,
মামি বুঝতে পারলো মিনু পুতুলটির সাথে খেলা করছে, তাই মামি মিনুকে জোর করে খাটে নিয়ে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করলো। এভাবে আরো কয়েকদিন চলতে লাগলো, কিন্তু মিনুর পুতুলটির সাথে আচার আচরণ দেখে স্বাভাবিকভাবেই নিল। ঘটনার শুরু কেবলই একদিন দুপুরবেলা বাড়ি থেকেই পুতুল আর মিনুকে হঠাৎ করেই পাওয়া যাচ্ছিল না। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়, এমনকি পুরো এলাকা জুড়ে খোঁজা হয়, কিন্তু মিনুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মামি অনেক বিচলিত হয়ে পড়েন। তারপর মামা থানায় একটা জিডি করেন। সেদিন রাত ফজরের একটু আগ মুহূর্তে হবে। রান্নাঘরে থালা বাসন পড়ার প্রচণ্ড শব্দ শুনে মামির ঘুম ভেঙে যায়। তারা দুজনেই রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে গিয়ে তারা যেটা দেখলো তার জন্য তারা দুজনেই প্রস্তুত ছিল না। তারা কেঁদে উঠল। তারা দেখল মিনু সেই পুতুলটিকে জড়িয়ে রান্নাঘরের মেঝেতে শুয়ে আছে, এবং তারা আর একটা জিনিস দেখে খুব অবাক হলো। তারা দেখল মিনুর চারপাশ দিয়ে মরুভূমির বালুর মতো অনেক বালু ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা দুজনে এই ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নিল। সকালে মিনুর ঘুম ভাঙলে তাকে জিজ্ঞাসা করা হয় সে হঠাৎ করে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিল। মিনু উত্তরে বলল, আমি তো আমার বন্ধুর সাথে বেড়াতে গিয়েছিলাম। মামা বলল, কে তোমার বন্ধু? মিনু পুতুলটির দিকে ইশারা করে বলল, এই যে আমার বন্ধু। মামি দুজনেই হতভম্ব হয়ে গেলেন এবং তাদের মধ্যে ভৌতিক ব্যাপারটা মাথায় আসেনি। তারা মিনুকে নিয়ে ডাক্তারের কাছে শরণাপন্ন হলেন। ডাক্তার কিছু ওষুধ এবং টেস্ট দিয়ে বলল, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। দুদিন ভালোভাবে গেলেও আবার মিনু মাঝে মাঝে উধাও হতে থাকে, এবং বাড়ির কোনো না কোনো জায়গায় মিনুকে পুতুলটিকে নিয়ে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। যখনই মিনুকে পাওয়া যায় মিনুর চারপাশ দিয়ে সেই বালু ছড়িয়ে ছিটিয়ে থাকে। মামি দুজনেই এবার একটু ভালোভাবেই ভয় পেল। মামা এলাকার মসজিদের ইমামের কাছে ঘটনা খুলে বললে ইমাম সাহেব বলল, আপনার মেয়ের যে সমস্যাটি সেটি কোনো বড় ধরনের সমস্যা নয়, কিন্তু এর সমাধান আমার কাছে নেই। গ্রাহকের ভালোবাসায় 7 বছর পূর্ণ করলো অথবা.com। এই আনন্দ উপভোগ করতে অথবা.com-এ আসছে গ্র্যান্ড শপিং ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে আছে লাখ লাখ পণ্যের উপর দারুণ সব অফারের ধামাকা। শুধু অফার নয়, যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ মাত্র 7 টাকা। তাই দেরি না করে এখনই ভিজিট করুন অথবা.com আর উপভোগ করুন গ্র্যান্ড শপিং ফেস্টিভ্যাল। দুদিন পরে আফ্রিকা থেকে কিছু আফ্রিকান তাবলিগ জামাত আমাদের এই মসজিদে আসবেন। তারা আপনার সমস্যার সমাধান করে দিতে পারেন। দুদিন পর আফ্রিকান তাবলিগ জামাত আসলে ইমাম সাহেব তাদের মধ্যে একজনকে নিয়ে মামার বাসায় আসেন। আফ্রিকান তাবলিগ জামাতের লোকটি দেখতে 7 ফুট, সাদা আলখেল্লা পরা, মাথায় পাগড়ি টুপি, চেহারা দেখতে কালো। তার নাম মাওলানা ইয়াহুয়ান। তিনি যখন মামার বাসায় প্রবেশ করেন সাথে সাথে তিনি একটা চীনের অবস্থান টের পান। তিনি কিছুটা বাংলা বলতে পারেন। তিনি মামাকে বাসার বারান্দায় জায়নামাজ বিছিয়ে দিতে বলেন এবং সাথে কিছু মিষ্টি আর তার মেয়েকে পুতুলটি সহ নিয়ে আসতে বলেন। অবাক করা বিষয় হচ্ছে মাওলানা ইয়াহুয়ান তিনি কিভাবে পুতুলটির ব্যাপারে জানতেন। তাকে তো পুতুলের ব্যাপারে জিজ্ঞেস করা হয়নি বা তাকে তো পুতুলের ব্যাপারে জানানো হয়নি। যাই হোক, মামা কিছু মিষ্টি এবং মামি মিনুকে সহ পুতুলটিকে নিয়ে আসলেন। মাওলানা ইয়াহুয়ান তিনি মিনুকে জায়নামাজের মাঝখানে বসালেন, বাসার দরজার সামনে মিষ্টির প্যাকেট রাখলেন এবং পুতুলটিকে নিজের পাশে রেখে পুতুলটির হাত ধরে দোয়া দুরূদ পড়তে লাগলেন। কিছুক্ষণ পর সবাই খেয়াল করলো মিনু কোনো এক ভাষায় যা সবার বোঝার বাইরে মাওলানা ইয়াহুয়ান সাহেবের সাথে তর্কে জড়িয়ে পড়ে। একসময় তর্কাতর্কি শেষে মিনু জ্ঞান হারায় এবং বাসায় দরজায় থাকা মিষ্টির প্যাকেট যেন হাওয়ায় মিলিয়ে যায়। তিনি আবার দোয়া পড়ে মিনুকে জ্ঞান ফিরিয়ে আনেন এবং পুতুলটি নিজের কাছে রেখে দেন। মামা তাকে এসব বিষয় জানতে চাইলে তিনি উত্তরে বলেন, তুমি পুতুলটি দুবাইয়ের যে দোকান থেকে কিনেছ, পুতুলটি সেই দোকানের নয়। পুতুলটি মরুভূমির কোনো এক জায়গায় পাওয়া যায় এবং সেটি সেই দোকানে বিক্রি করার জন্য রাখা হয়। তুমি কি জানো পুতুলটির মধ্যে কি ছিল? মা বলল, না, আমি তো জানি না মাওলানা সাহেব। মাওলানা বলল, কোনো এক জিনকে পুতুলটির মধ্যে আটকে রেখে অনেক কাজ করানো হয়েছিল, কিন্তু জিনটি ভালো কাজেই ব্যবহার করা হতো। জিনটি মূলত মরুভূমির মধ্যে এক খেজুর গাছে বসবাস করত। কোনো এক কারণে পুতুলটি মরুভূমির মধ্যে হারিয়ে যায়। তারপর এক দোকানি পুতুলটিকে খুঁজে পেলে তার নিজের দোকানে বিক্রি করার জন্য রেখে দেয়। তুমি পুতুলটি তোমার মেয়ের জন্য কিনে আনো এবং তোমার মেয়ে যখন পুতুলটিকে নিয়ে খেলা করত তখন জিনটির সাথে তোমার মেয়ের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সে মাঝে মাঝে তোমার মেয়েকে নিয়ে অদূর দুবাইয়ের মরুভূমির মধ্যে খেজুর গাছে নিয়ে যেত এবং মিনুকে ঘুম পাড়িয়ে আবার তোমাদের এই বাসায় নিয়ে আসতো। জিনটি তোমার মেয়েটির কোনো ক্ষতি করেনি এবং ক্ষতি করতে চায়নি।
আমি দোয়া পড়ে জিনটিকে মিনুর শরীরে প্রবেশ করাই এবং মিনুকে ছেড়ে দেওয়ার জন্য জিনটির ভাষায় জিনটির সাথে এক তর্কে জড়িয়ে পড়ি। জিনটি কোনোভাবে মিনুকে ছেড়ে যেতে চাইছিল না, তাই অনেক আকুতির পর মিষ্টির কথা বলে মিনুর কাছ থেকে বিদায় করে দেই। পুতুলটি আমার কাছেই থাকবে, আর তুমি সময় করে বাসায় একটা মিলাদ পড়িয়ে দিও। এই বলে মৌলানা ইয়াহুয়ান চলে গেলেন। তারপর মামা বাসায় মিলাদের ব্যবস্থা করেন। বর্তমানে মামা, আমি আর মিনুকে নিয়ে সবাই খুব ভালোভাবেই দিন কাটাচ্ছেন। মামা আমাকে ঘটনাটি বলেছেন ঠিকই, কিন্তু পুতুলটির ছবি দিতে অসম্মত জানিয়েছেন। আমি চেষ্টা করব মামার কাছ থেকে ছবিটি নিয়ে আপনাদের সহ সকল লিসেনারকে দেখাতে। লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে আশা করি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরও ঘটনা রয়েছে, সময় পেলে পাঠাবো। মোহাম্মদ শাহরুখ আনাম ফাহিম লিখেছেন, তারপরে খোদা হাফেজ। থ্যাংক ইউ ফাহিম, এবং আমি আশা করবো যে আপনি আরও ঘটনা পাঠাবেন আমাদেরকে। আপনার ঘটনা লেখা চমৎকার, এবং আশা করবো আপনার ঘটনার অপেক্ষায় থাকবো আমরা আসলে। এবং আপনি যেই পুতুলটির কথা বলেছেন সেটা যদি ছবি আসলে দিতে পারেন, সমস্ত আমাদের লিসেনাররাই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছে এই মুহূর্তে সেই ছবিটি দেখার জন্য। তো আপনার যদি সম্ভব হয় ডেফিনেটলি আপনি আমাদেরকে ছবিটা পাঠিয়ে দিতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর তলে। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আমি মোহাম্মদ সুমন আহমেদ, রাজশাহী বিভাগের নাটোর জেলার নলডাঙ্গা থানা থেকে 6 কিলোমিটার দূরে একটি এলাকা, এর নাম হচ্ছে বাঁশভাগ পূর্বপাড়া। এটা আমার গ্রামের বাড়ি। বলে রাখা ভালো যে আমি বরাবরই মিউজিকের সাথে জড়িত। আমি একজন কিবোর্ডিস্ট, কিবোর্ড বাজাই, গান করি পাশাপাশি। কোনো এক সঙ্গত কারণে আমি এখন ঢাকায় আছি। ঢাকা যাত্রাবাড়ির পাশে জুরাইন রেলগেট নামের এক জায়গায় বসবাস করছি। তো ঘটনাটা শুরু এখন থেকে এ বছরই কোনো একদিন একটি প্রোগ্রামে যেতে হবে আমাকে দিনাজপুরে। বলে রাখা ভালো সেই প্রোগ্রামটা ছিল হিন্দুদের একটি বিয়ে। আমার একটা বন্ধু আছে সনাতন ধর্মের, নাম আকাশ। তার বাড়ি নলডাঙ্গা থানা মাধবগড় এলাকায়। হঠাৎ সেদিন আমাকে ফোন দিয়ে বলল যে একটি প্রোগ্রাম করতে হবে দিনাজপুরে। আমি আবার একটু গান পাগল মানুষ, যাই হোক গান বাজনা করতে ভালোই লাগে। সে কারণে আমি 7-5 না ভেবে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিলাম। আমাকে যেতে হবে মাধবনগর, যেটা আমার গ্রামের বাড়ি থেকে 15 কিলোমিটারের মতো হবে। তো আমি বর্তমানে ঢাকায় আছি সেহেতু আমাকে নাটোর যেতে হবে। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে হিন্দুদের যে বিয়ের অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে আমাদেরকে সকালে উপস্থিত হতে হয়। তো আমি চিন্তাভাবনা করছি যে রাতের গাড়িতে যাব, গিয়ে সকালে আমি আকাশের সঙ্গে দিনাজপুর চলে যাব। আমার দায়িত্ব শুধু মাধবনগর পর্যন্ত। তো যাই হোক, ট্রেনের টিকিট কাটতে গেলাম, ট্রেনের টিকিট পেলাম না। তো চিন্তাভাবনা করলাম যে বাসে যাব। যেদিন প্রোগ্রাম তার আগের দিন রাতে আমি সায়দাবাদ বাস টার্মিনালে চলে গেলাম। সময় তখন 8:20 বা 25। যথারীতি আমি বাসের টিকিট কেটে নিলাম একটি গাড়ির। বাস আসে নাই, একটু পর আসবে। বাস ছাড়বে 8:45-র দিকে। কয়েক মিনিট সময় আছে। আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। বাস আসলো, আমি বাসে উঠলাম। তো আমার হাতে একটা ছোট কিবোর্ড আর পিঠে ব্যাগ। বাস ছাড়লো। সেদিন আমার শরীরটা একটু টায়ার্ড ছিল, কখন যে ঘুমিয়ে যাই। হঠাৎ বাসের কন্ট্রাক্টর বলল যাত্রা বিরতি 10 মিনিট। চোখ খুলে দেখলাম আমি তখন সিরাজগঞ্জে। ভাবলাম ভালোই হলো, এত তাড়াতাড়ি চলে আসলাম। যাই হোক, আমি ভেবেছিলাম আমার নাটোর পৌঁছাতে ভোর হয়ে যাবে, কিন্তু এখন দেখছি 2টা-2:30টার মধ্যে আমি পৌঁছে যাব। আকাশকে অনেকবার ফোন দিলাম,
ফোনটা রিসিভ করলো না। রাতে হয়তো আমি কিভাবে যাব এই চিন্তা করছি। যাই হোক, ভাবলাম হয়তো শহর, আমার চেনা পরিচিত অনেকে আছে, গাড়ি পাবো। যাই হোক, সিরাজগঞ্জে গাড়ি থেকে নেমে সিরাজগঞ্জ হোটেলে নাস্তা করে নিলাম। নাস্তা করে এসে আবার যথারীতি গাড়িতে উঠে বসলাম। তখন গাড়ি আবার ছেড়ে দিল। সিরাজগঞ্জ থেকে নাটোর যেতে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লাগলো। যখন আমি নাটোরে নামি তখন রাত 2:35 বা 40 হবে। আশেপাশে একদম নিস্তব্ধতা, কোনো মানুষ নেই। কিন্তু এটা ভেবে আমি একটু অবাক হলাম যে এখানে তো আমার জানা মতে সারা রাত গাড়ি চলে, কিন্তু ভেবে নিলাম হয়তোবা এই সময় নেই। যাই হোক, আমি অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকতে থাকতে আমার ভালো লাগছিল না। আমি নাটোরের রেল স্টেশনের পর গুড়ের আড়ত নামের একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে সোজা হাঁটতে শুরু করলাম নলডাঙ্গার পথে। আমার একটু সিগারেট খাওয়ার বদঅভ্যাস আছে। আমার কাছে 5টা সিগারেট ছিল, কিন্তু যখনই দেশলাইটা বের করতে যাই তখনই দেখি দেশলাইয়ের কাঠি আছে মাত্র একটা। চিন্তা ভাবনা করলাম যে আমি একটা কাঠি ধরাই, যাতে একটা ফুরালে আর একটা ধরাবো, এইভাবেই খাবো। হাতে আগুন থাকলে একটা সাহস লাগে। আমার যেতে 1 ঘন্টার মতো লাগবে নলডাঙ্গা পৌঁছাতে। 7-5 না ভেবে আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে বেশ অনেকখানি রাস্তা চলে আসলাম। এতক্ষণ বাড়িঘর ছিল, দোকানপাট ছিল। দোকানপাট খোলা না থাকুক, আলো ছিল, ভালো লাগছিল। এখন যেখানে আসলাম, 2 পাশে ফসলের মাঠ আর রাস্তার দুপাশে ঘন কিছু গাছ। সেদিন রাতটা কেমন যেন একটা অন্ধকার অন্ধকার রাত ছিল, যেমন অমাবস্যা রাত আমরা দেখতে পাই না। তো হাঁটছিলাম, হঠাৎ একটা বাতাস আসাতে আমার হাত থেকে সিগারেটের আগুনটা পড়ে গেল। রাস্তাতেই পড়েছে, আমার হাতে দেশলাইও নাই, যার কারণে আমি রাস্তা থেকে আগুনটা আবার সিগারেটে তুলতে চাচ্ছিলাম, কিন্তু আরেকটা বাতাস এসে আগুনটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপরও হাঁটা শুরু করলাম, কারণ আমাকে যেতেই হবে। আসছিলাম, হঠাৎ দেখি 25-30 জন লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রোডের একদিক থেকে আর একদিকে যাচ্ছে। আমি মনে করলাম হয়তোবা তারা কোনো অনুষ্ঠানে গিয়েছিল, তাই একটু সাহস পাচ্ছিলাম তাদেরকে দেখে। আমি একটু জোরে জোরে হাঁটা শুরু করলাম। আমাকে দেখে তারা হুট করে থেমে গেল, কিন্তু আমি যা দেখলাম তারা কাঁধ থেকে কি যেন একটা মাটিতে রাখলো। হঠাৎ খেয়াল করলাম সেটি একটি লাশ, এবং এটি একটি হিন্দু মানুষের লাশ। তারা বাদ্যযন্ত্র দিয়ে বাজাতে বাজাতে যাচ্ছে। আমি মনে করলাম হয়তোবা হতেও পারে, কারণ এটা অস্বাভাবিক কিছু না। হিন্দুরা মরলে এরকম বাদ্যযন্ত্র নিয়ে যায়। হয়তো প্রস্তুতি নিতে নিতে অনেক রাতও হয়ে গেছে। আমি তাদের কাছে গেলাম। আমাকে বলল যে আপনি কি কিবোর্ড বাজান? আমি হতভম্ব হয়ে বললাম হ্যাঁ, আমি কিবোর্ড বাজাই, কারণ তখন আমার আর ভয় লাগেনি। আমি হ্যাঁ বলতেই তাদের একজন বলল, আমরা একটা লাশ নিয়ে শ্মশানে যাচ্ছি, তুমিও চলো না আমাদের সাথে। দেখো, আমাদের সাথে সবাই আছে, কিন্তু হারমোনিয়াম মাস্টার নেই। যদি একটু হারমোনিয়াম বাজিয়ে দিতে অনেক বড় উপকার হতো। যাই হোক, আমার ওস্তাদ ছিল হিন্দু মানুষ, কিন্তু আমি কোনোদিন হিন্দুদের সাথে এভাবে শ্মশানে যাই নাই। লোকগুলো আমাকে এরকম করে বলছিল যেন তারা অনেক বিপদে পড়ে গেছে, আর আমি গেলে তাদের অনেক বড় উপকার হবে, যার কারণে আমি রাজি হই। কিন্তু একটা শর্ত তাদেরকে দেই। শর্তটা হলো আমাকে মাধবনগর পৌঁছে দিয়ে আসতে হবে, আমার বন্ধুর বাড়িতে। তারাও আমার শর্তে রাজি হলো, এবং আমার কিবোর্ডটা একজনের হাতে ধরিয়ে দিয়ে আমার কাঁধে আমি হারমোনিয়ামটা ঝুলিয়ে নেই। বাজাচ্ছিলাম আর যাচ্ছিলাম। অনেক দূর আসার পর দেখলাম যে আমরা এক ঘন বনের ভেতরে আছি, যার আশেপাশে শুধু গভীর গাছপালা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম আর কত দূর? বলে এই তো চলে এসেছি। এটা বলতেই সামনে তাকিয়ে দেখলাম একটা চিতাটার বর্ণনা দেই। সাধারণ চিতা যেরকম হয়, এই চিতাটা তার চাইতে একটু আলাদা, কেমন ভয়ঙ্কর টাইপের। যাই হোক, সেখানে যেতেই আমাকে চন্দন মাটি দিয়ে কপালের তিলক করে দিল, কিন্তু আমার এগুলো পছন্দ না। যাই হোক, আমাকে জিজ্ঞেস না করে আমার কপালে তিলক দিয়ে দিয়েছে লোকটি। আমি বাম হাত দিয়ে মুছে ফেললাম। তারপর বলা হলো একটু ভালো করে বাজাও, যাতে ভালোভাবে কাজ সম্পন্ন হয়। আমি বললাম হ্যাঁ অবশ্যই। তারা তাদের কাজ শুরু করলো। লাশটি চিতায় তুলে আগুন ধরিয়ে দিল। নিচে এমন বিস্মৃত গন্ধ যা বলার মতো না। আমি কি বলবো আমি নিজেও ভেবে পাচ্ছিলাম না। আমি অন্যরকম এক অবস্থায় ছিলাম। এমন গন্ধ আমি জীবনে কোনোদিন পাইনি। একটু পর যা দেখলাম তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার আশেপাশে কেউ নেই, শুধু একমাত্র আমি বাজাচ্ছি, আর আমার সামনে চিতায় লাশটা
পড়ে আছে। ছটফট করছিল লাশটা, যেন বলছিল যেন আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আমি এগুলো দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি হারমোনিয়ামটা মাটিতে নামিয়ে রেখে ভাবছিলাম এক দৌড় দেব, কিন্তু দৌড় দেওয়ার আগেই কে যেন আমার হাতটা চেপে ধরলো। পেছনে ঘুরে দেখি একটু আগে যাকে চিতাতে পুড়াচ্ছিলাম সেই ব্যক্তি আমার হাত চেপে ধরেছে। তার শরীরে মাংস পচা গন্ধ। আমি সহ্য করতে পারছিলাম না। হঠাৎ লাশটি আমাকে বলে উঠল বাজিয়ে যেতে। আমি কাজ সম্পূর্ণ করলে তারপরে যেন যাই, আর কিছু মনে নেই। আমি যখন নিজেকে আবিষ্কার করি তখন আমি আমার বন্ধুর বাসায়। আকাশ আমাকে ডাকছে, সুমন, সুমন, সকাল হয়ে গেছে তো, একটু পর ট্রেন চলে আসবে, আমাদের দিনাজপুর যেতে হবে। এই যে তুমি বললে একটু রেস্ট নেবে, আর কতক্ষণ ঘুমাবে? আমাদের যে যেতে হবে সেটা কি তোমার মনে আছে? আমি হতভম্ব হয়ে গেলাম। আমি এখানে কিভাবে আসলাম? আমি তো সেই শ্মশানের কাছে ছিলাম। যাই হোক, বিষয়টা আকাশকে বুঝতে দিলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কেন, আমি কয়টা বাজে এসেছি? বলল, তুমি তো এসেছো 4:30 বাজে। এসে আমাকে ডাক দিলা, আমি দরজা খুললাম। তুমি বললা আমার শরীরটা একটু খারাপ, অনেক রাস্তা জার্নি করে এসেছি, আমি একটু ঘুমাই, ট্রেন আসার একটু আগে আমাকে ডাক দিও। তাই আমি তোমাকে ডিস্টার্ব করলাম না, একটু পর ট্রেন আসবে, এই জন্যই তোমাকে এখন ডাক দিতে আসলাম। হঠাৎ আমার মনে পড়ল সেই তিলকের কথা। বাম হাতে তাকিয়ে দেখি আমার হাতেই ভরে আছে তিলকের চন্দন। আমি ভাবলাম, তিলক যদি আমার হাতে ভরে থাকবে তাহলে আমি এখানে। কি হলো রাতে আমার সাথে, এগুলোর উত্তর আমি কিছুতেই মেলাতে পারলাম না। সারাটা দিন এভাবেই চলতে লাগলো। আমার ভালো করে গান বাজাতে পারছিলাম না, শুধু বাজে চিন্তা মাথায় আসছিল। আমি কোনোভাবেই চিন্তাগুলোকে দূর করতে পারছিলাম না। একটা কথাই ভাবছিলাম, কি হলো কাল রাতে? যদি বিষয়টা কোনো উত্তর আপনাদের জানা থাকে আমাকে প্লিজ জানাবেন। সেই রাতের কথা আমি আজও ভুলতে পারি না। একটু দেরি করে বাড়িতে ফিরলেই মনে হয় সেই লাশটি আমার সামনে এসে দাঁড়াবে আর বলবে, ভালোই তো বাজাচ্ছিলে, বাজিয়ে যাও। এটাই ছিল আমার ঘটনা। গুছিয়ে না লিখতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভূত.com-এ এই আমার প্রথম ঘটনা, সম্পূর্ণ সত্য ঘটনা। ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ রাসেল ভাইকে, ভূত.com-এর সকল শ্রোতাকে। মোহাম্মদ সুমন আহমেদ, যাত্রাবাড়ি, জুরাইন রেলগেট। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে তিনি যখন জার্নি করে সেই জায়গায় পৌঁছালেন তখন একটি লাশের মিছিল বলতে পারবো, মানে একজন লাশকে নিয়ে বেশ কিছু মানুষকে তিনি দেখেছিলেন এবং তাদের কাঁধে ছিল লাশ। তারা তাকে অনুরোধ করলো, তাদের সঙ্গে হারমোনিয়াম ছিল, কিন্তু যিনি হারমোনিয়াম বাজান সেই ব্যক্তি ছিল না। তার হাতে যেহেতু বাদ্যযন্ত্র ছিল অর্থাৎ কিবোর্ড ছিল, সেজন্য তারা তাকে অনুরোধ করে এই হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়ার জন্য। এবং সে যখন সেই বনের মধ্যে পৌঁছায়, তাকে একটা বনের মধ্যে নিয়ে যাওয়া হয়, সেখানে পৌঁছায়। সে যখন বাজাচ্ছিল হয়তো বেশ আবেগ নিয়েই, হয়তো বেশ মন দিয়েই বাজাচ্ছিল, এই জন্য চারপাশে খেয়াল করেনি। হঠাৎ এক সময় যখন তার জ্ঞান ফিরল বা হঠাৎ যখন তার সম্বিত ফিরল তখন সে দেখলো সে একাই বাজাচ্ছে। তার প্রশ্ন হচ্ছে যে যেই লাশটি চিতায় পুরানো হচ্ছিল সেই লাশটি এসে তার হাত চেপে ধরে এক সময় এবং তাকে বাজিয়ে যেতে বলে যখন সে খুব ভয় পাচ্ছিল। কিন্তু যে প্রশ্নটা তার মধ্যে প্রবল সেটি হচ্ছে যে এই যে সে বাজাচ্ছিল সেখান থেকে সে তার বন্ধুর বাসায় কিভাবে গেল। তার মানে কি এটাই যে সে যখন যেরকম অনুরোধ করেছিল যে আমি বাজাবো, আসলেই তাদের দরকার ছিল বাজানোর এবং তাদের বাজানোতে হয়তো খুশি হয়েছে তারা এবং তারাই তাকে পৌঁছে দিয়েছে। কারণ সে বলেছিল যে আমার যখন বাজানো শেষ হবে তখন আমাকে মাধবনগর পৌঁছে দিতে হবে। কোনো এক অলৌকিকভাবে সে পৌঁছে যায় মাধবনগরে। হয়তো তারাই তাকে সাহায্য করে, কিন্তু কিভাবে এই ব্যাখ্যা কি কারো কাছে আছে? যদি থাকে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। সেই সাথে আপনাদের ঘটনাও পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. রাসেল ভাই, আগে সালাম নিন। ওয়ালাইকুম সালাম। আমি চাই আপনি ঘটনাটি পড়ে শোনান। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই আছেন। আমি ভূত.com-এর রেগুলার লিসেনার, তাই ভাবলাম আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা লিসেনারদের সাথে শেয়ার করি। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আল মাহবুদ, বয়স 23,
ডাকনাম মিমক, জেলা রাজশাহী, থানা মতিহার, ঠিকানা বিনোদপুর বাজার, রাজশাহী। এরপর তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন এবং সেটি গোপন রাখার পরামর্শ দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মোবাইল নাম্বার কখনো শেয়ার করি না। এরপরে তিনি বলছেন, ঘটনায় চলে আসা যাক। ঘটনাটি 2021-এর বর্ষাকালের কোনো এক রাতের। তারিখটি আমার মনে পড়ছে না, কিন্তু এতটুকু বলতে পারি ঈদুল আজহার কিছুদিন পরের ঘটনা। কোভিড-19-এর মহামারী চারিদিকে থাকলেও লকডাউন সরিয়ে ফেলা হয়েছে। ঈদের তৃতীয় দিন আমার মামা মামি দুজনে গ্রামে, অর্থাৎ তাদের যে চাচকোর নামে যে গ্রামটি রয়েছে সেখানে বেড়াতে যান। কিন্তু আমার কাজিনের কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কারণে সে থেকে যায় বাসায়। আমিও আমার কাজিন লাবিব শারাফ, তার বয়স 21, ঠিক করি যে রাতে আমরা দুজন ওদের বাসাতেই থাকব। ওদের বাসা রাজশাহীর সাধুর মোড় এলাকায়। আমি এবং আমার কাজিন দুইজন, আমরা পুরো বাসা জুড়ে, আর কেউ নেই। বাসাটির বর্ণনা দেয়া যাক, একটু জরুরি সেটি। বাসাটি 3 তলা, আর আমার কাজিন ও তার ফ্যামিলি থাকতো 2য় তলায়। পশ্চিম দিকে 2টা রুম, উত্তর দিকে কিচেন এবং পূর্ব দিকে আরেকটি রুম। আমি এবং আমার কাজিন পশ্চিম দিকের বাম দিকের রুমটায় রাতে থাকবো বলে ঠিক করি। 3 দিন কেটে যায় স্বাভাবিক। আমরা গল্পগুজব করি, আমাদের মাল্টিপ্লেয়ার মোবাইল গেমস খেলে সময় কাটাতাম। এই 3 দিন আমরা প্রায় 4টা বাজে ফেলতাম ঘুমাতে। ঘটনাটি ঘটে 4র্থ দিন রাতে। সেদিন রাতে 10টা নাগাদ খাওয়া দাওয়া সেরে আমরা ভূত এফএমের রেকর্ডগুলো শুনছিলাম। গল্পের মাঝে মাঝে আমরা একে অপরের সাথে কথা বলছিলাম। আমাদের গল্পের টপিকটা ছিল জিনকে কেন্দ্র করে। কথায় কথায় একসময় ইফরিত জিনের কথা ওঠে এবং আমি তাচ্ছিল্যের সুরে একসময় বলি, আমি ইফরিতেরও বাপ। ওইভাবে গল্প চলতে চলতে রাত 1:30টার মতো বেজে যায়। এরপর বিছানাটা ঝেড়ে মশারি টাঙিয়ে আমি এবং আমার কাজিন রাত 2টা নাগাদ ঘুমিয়ে পড়ি, কারণ আমার কাজিন ভাইয়ের পরের দিন কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ঘটনার সূত্রপাত তখন থেকেই। শুয়ে পড়ার কিছুক্ষণ পরে আমার হঠাৎ একরাশ ভয় আমার মনে এসে ভর করে, আমাকে চেপে ধরে এবং আমি অনুভব করলাম ঘরটা হঠাৎই আগের তুলনায় অনেকটা ঠান্ডা হয়ে গেল। আর আস্তে আস্তে এতটাই ঠান্ডা হলো যে পায়ের নিচে পড়ে থাকা চাদরটি তুলে গায়ে দিতে হলো। এভাবে আরও কিছুক্ষণ যাওয়ার পর আমি একটি শব্দ শুনতে পেলাম। শব্দটি অনেক চেনা একটি শব্দ। আমি এর আগেও এই বাসায় বহুবার থেকেছি। তো মামা যখন বাসায় থাকেন, মামা প্রতিদিন রাতে 2:30 থেকে 3টা নাগাদ ঘুম থেকে উঠে টয়লেটে যান বা পানি পান করতে ওঠেন। ডাইনিং টেবিলের উপর রাখা জগ আর তার স্টিলের গ্লাসের একটি মাঝারি মগ আছে, সেই মগে পানি ঢেলে তিনি তা পান করেন। মগটি স্টিলের হওয়ায় তা টেবিলের উপরে রাখার সময় এক প্রকার টুংটাং শব্দ হয়। আমি সেই শব্দ শুনতে পেতাম। আমার কাজিন পাশে ঘুমিয়ে আছে। আমি তাকে নিজেকে সান্ত্বনা দিলাম, ভাবলাম হয়তো ইঁদুরের কাজ। ভাবতে ভাবতেই আমার সমস্ত ভুল ভেঙে দিয়ে আরেকটি ঘটনা ঘটল। আমার কাজিনের বাসায় 2টি টয়লেট, একটি আমরা যে রুমে থাকি সেই রুমের সাথে, অন্যটি পূর্ব দিকের যে ঘরটায় মামা মামি থাকতেন সেই রুমের পাশে। ঘটনায় ফিরে আসে এবার। কেউ যেন ওই পূর্ব দিকের টয়লেটের দরজা খুলেছে এবং তা বন্ধ করেছে, কিন্তু বাইরে তো ঝড় বাতাস তেমন কিছুই নেই, যা দ্বারা নিজেকে এবার আমরা সান্ত্বনা দিলাম। ভয়ে আমার শরীর দিয়ে একের পর এক ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে। আমি একটু সাহস সঞ্চয় করে দরজার দিকে তাকাই, এটা বুঝতে যে শব্দটা আসলে কিসের হচ্ছে। দরজার পর্দাটা ভিড়িয়ে রেখেছিলাম। দরজার দিকে তাকাতেই যা দেখি তা দেখে আমার সমস্ত অনুভূতি যেন স্থির হয়ে গেল, স্থবির হয়ে গেল। দেখি পর্দার ফাঁক দিয়ে একটা কালো মাথা উঁকি দিচ্ছে। ডিম লাইটের আলো যতটুকু বুঝতে পারলাম, মাথাটার সাইজ সাধারণ মানুষের চেয়ে বেশি এবং গোলাকৃতির এবং ছোট। আমার বুঝতে বাকি নেই পর্দার বাইরে থেকে উঁকি দেওয়া জিনিসটি আসলে কি। আমি ভয়ে গায়ে থাকা চাদরটা মাথার ওপর দিয়ে শুয়ে জোরে জোরে শব্দ করে সূরা পড়তে শুরু করি। তখনও টয়লেটের দরজা খোলার শব্দ বাইরে থেকে সমানে চলছে। আমার শব্দ দূর করার জন্য সূরা পড়া শুনে আমার কাজিন জেগে ওঠে, আমাকেও ধাক্কা দেয়। আমি ভয়ে ওকেই আঘাত করে বসি। ও এবার আমার গায়ের ওপরে থাকা চাদরটা টান দেয়, আমাকে বলে, তারা চুপ কর। আমার ভয় এক মুহূর্তে যেন কেটে গেল। আমি ওকে বললাম, ঘরের লাইটটা জ্বালাতো। ও যে ঘরের লাইটটা জেলে আসলো। এরপর আমি ওকে সব খুলে বলি। ততক্ষণে জিনিসটি সেখান থেকে সরে গেছে এবং বাইরেও সবকিছু বন্ধ হয়ে গেছে। আমার কাছে সবকিছু শুনে সেও একটু ভয় পায়, কিন্তু সে নামাজ কালাম পড়ে। এই জন্য সে আয়াতুল কুরসি এবং সাথে মিলিয়ে আরও কিছু সূরা পড়ে এবং আমাকেও পড়তে বলে। এবার আমি ভেতর থেকে একটু স্বস্তি বোধ করি এবং ওকে 1 গ্লাস পানি দিতে বলি। ও পানি এনে দেয়। আমি তা পান করে আবারও ঘুমিয়ে পড়ি।
ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এবার আরও ভয়ের কিছু আমার জন্য অপেক্ষা করছিল। বিশ্বাস করেন রাসেল ভাই, যদি জানতাম ঘুমানোর পরিণতি এমনও হতে পারে, তাহলে আর সেই রাতে হয়তো আমি ঘুমাতাম না। ঘুমানোর পর কিছু সময় পেরিয়েছে, এমন সময় একটি আজব স্বপ্ন দেখি আমি একটি গ্রামের কাঁচা রাস্তায় দাঁড়িয়ে, এবং রাস্তার দুধারে বিশাল খাল বা নদীর মতন। রাস্তার পাশে অনেক রকমের গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, গাব গাছ এবং অজস্র খেজুর গাছ। আমি স্বপ্নে দেখতে পাই সেই অজস্র খেজুর গাছ, এবং স্বপ্নে আমি দেখতে পাই অজস্র সাপ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু সাপ, গাছে তাকাই গাছে সাপ, পানিতে তাকাই পানিতে সাপ, মাটিতে তাকাই মাটিতে সাপ, শুধু সাপ আর সাপ। এমন সময় আমার ঘুম ভাঙে। আমি আলতো করে চোখ খুলে দেখি আমার কাজিন টয়লেটে ঢুকেছে। চারিদিকে ফজরের আজান হচ্ছে, প্রায় শেষ আজান আমার কানে পড়ল। আমি বুঝতে পারলাম ও নামাজ পড়তে উঠেছে। আমার চোখ ভরে আসছে। আমি ভাবিনি আমার জন্য আরও কি ভয় অপেক্ষা করছে। শেষ আজানও থেমে যায়। হালকা কাঁচা ঘুমের ভেতর আমি, এমন সময় আমার পাশে কেউ একজন এসে শুয়ে পড়ল। আমি অবশ্য টের পাবেন, আপনি অবশ্যই টের পাবেন যদি আপনার পাশে শুয়ে থাকা অবস্থায় কেউ আপনার পাশে এসে শুয়ে পড়ে। আমি ভাবলাম হয়তো আমার কাজিনে এসে শুয়ে পড়েছে। আমি জিজ্ঞেস করতে যাব, কিরে নামাজ পড়বি না? এমন সময় আমার পাশের বালিশে শুয়ে থাকা সেই জিনিসটি শুরু করে এক ধরনের ফিসফিস শব্দ। ফিসফিসানির শব্দটি আমাকে ধীরে ধীরে একটি ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছিল। বিশ্বাস করুন লিসেনার্স, শব্দটি সেই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল কোনো গানের সুরের থেকেও মধুর, কিন্তু ভাষাটি আমার কাছে অচেনা। এবার আমি বুঝতে পারি শব্দটি পাশের বালিশ থেকে আসছে, মুভ করতে করতে একদম আমার কানের কাছে চলে এসেছে, এবং আমার কানে তার ফিসফিস শব্দ, সাথে তার মুখের গরম বাতাস আমার গাল ও কানের উপর এসে পড়ছে। আমি ভাবতে থাকি আর আমার কাজিন হয়তো আমাকে ভয় দেখানোর জন্য ফাজলামি করছে। আমি ওকে বলি, যা শর্ত গা থেকে। আমি এতক্ষণ একবারের জন্য চোখ খুলিনি, কিন্তু এবার আমি চমকে যাই। আমি অনুভব করি একটি হাত দিয়ে আমার দুটো হাতে কেউ চেপে ধরেছে। হাতটি শীতল, লোমশ এবং স্যাঁতস্যাঁতে। আস্তে আস্তে সেটা আমার শরীরের ওপরে চেপে বসে, এবং সেটার ওজন অসহনীয় রকমের ভারী। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমার বুঝতে বাকি নেই যে এটা কোনো মানুষ হতে পারে না। এবার আমি চোখ খুলতে চাইলেও আর চোখ খুলতে পারছি না। হাত পা অবশ প্রায়, শুধু পায়ের আঙুলগুলো নাড়াতে পারছিলাম। আমি চিৎকার দিয়ে আমার কাজিনকে ডাকতে চাইলাম, কিন্তু কোনো শব্দই আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। আমার বুকের ওপর চাপটা ধীরে ধীরে বাড়তে লাগলো। আমি সূরা নাস পড়া শুরু করি। একটু পড়তেই মনে হচ্ছিল আমি অতিরিক্ত ভয়ে সূরার আয়াতগুলো ভুলে যাচ্ছি, সঠিকভাবে পড়তে পারছি না। হয়তো আল্লাহ তাআলা তাও কবুল করে নিয়েছেন। তিনি চেয়েছেন দেখেই সূরা পড়া ভুল হলেও আমার বুকের ওপর থেকে চাপটা কমতে থাকে। দ্বিতীয় এবং তৃতীয়বার সূরা সঠিকভাবেই পড়তে পারি, কারণ হয়তো যে ঘোরটা সেই জিন তৈরি করেছিল তা কেটে গেছে। হঠাৎ আমি অনুভব করি সেটা আমার শরীর থেকে নেমে যাচ্ছে, কিন্তু তারপরে আমি চোখ খুলতে পারছি না বা উঠতে পারছি না। তৃতীয়বার সূরা নাস পড়ে নিজের সমস্ত শক্তি এক করে উঠে বসার চেষ্টা করি, উঠে বসে পড়ি। এরপর যা দেখি তা দেখার জন্য আমি এক প্রকার প্রস্তুত ছিলাম না। একটি কালো ভাল্লুকের মতন অবয়ব লাফ দিয়ে বিছানা থেকে হামাগুড়ি দিয়ে ঘর থেকে বেরিয়ে ওই বাইরের টয়লেটের দিকে চলে যায়। আমার সম্বিত ফিরে পেলাম। আমি শুনতে পেলাম আমার কাজিন আমাকে টয়লেট থেকে ডাকছে, মিমোক। আমার ডাক নাম, দরজা খোল। আমি বিছানা থেকে এক লাফ দিয়ে লাইট জ্বালিয়ে টয়লেটের দরজা খুলি। সামনে গিয়ে দেখি হ্যাঁ সত্যি কে যেন বাইরে থেকে টয়লেটের দরজা লাগিয়ে দিয়েছে। এরপর আমি লাইট জ্বেলে বিছানার দিকে তাকাতেই দেখতাম পুরো বিছানাটা ওলট পালট হয়ে আছে। আমার চোখে মুখে ভয়ের ছাপ। ও আমাকে বলে, এত ধস্তাধস্তির আওয়াজ কিসের? এরপর আমি ওকে সব খুলে বলি। এই ঘটনায় টয়লেটের দরজা কে লাগালো সেটা বড় প্রশ্ন ছিল আমাদের দুজনের মনে। হয়তো জিনটা আমাকে দিয়ে এসব করিয়েছে, আবার ধস্তাধস্তির বিষয়টাও অস্পষ্ট, কেননা আমার যতটুকু চেতনা ছিল তা থেকে আমি বলতে পারি আমি বিছানাতেই শুয়েছিলাম। পরে আমাদের মসজিদের হুজুরের কাছে সব খুলে বলি। স্বপ্নের অর্থটা জানতে পারি আমি। স্বপ্নে সাপ দেখার অর্থ আমার নাকি অনেক শত্রু হবে। আমি যে জিনের কথা বললাম তিনি বলেন জিনকে তাচ্ছিল্য করা ঠিক হয়নি আমার। ওরাও এসব কথা দ্বারা প্রভাবিত হয়ে মানুষের ক্ষতি করতে পারে। জিনদের স্বভাব নাকি ছোট বাচ্চাদের মতো। ওদের আপনি চেহারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে তারা আপনার ক্ষতি করতে পারে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া সেদিনকার ভয়ঙ্কর ঘটনা। যদি
সিলেক্টেড হয় পড়ে শোনাবেন। স্টোরি সিলেক্ট হলে আমার সাথে ঘটা আরও ভৌতিক ঘটনা এবং অলৌকিক কিছু ঘটনা শেয়ার করব। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এইটা বলে তিনি শেষ করেছেন। তিনি যে বললেন যে ভাল্লুকের মতো একটা জিনিস তিনি দেখেছেন, এটা কিন্তু হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অদৃশ্য গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অদৃশ্য গল্প চ্যানেলে আমরা সাধারণত আমাদের আশেপাশের লোকজনের সাথে ঘটে যাওয়া বাস্তব ভৌতিক ও অতিপ্রাকৃতিক ঘটনাগুলো আপনাদের কাছে সহজ ও সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করে যাব। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। এক মহিলার স্বামী আমার কাছে এসে বলল, যখন আমি এই মহিলাকে বিয়ে করলাম তখন থেকেই আমাদের মাঝে বিবাদ সৃষ্টি হয়। এমনকি সে আমাকে খুবই ঘৃণা করত। আমার একটি কথাও শুনতে সে প্রস্তুত নয়। তার একটাই চাওয়া পাওয়া যে সে যেন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো যে আমি বাড়ির বাইরে থাকলে সে খুবই আনন্দে থাকে, আর যখনই আমি বাড়িতে প্রবেশ করি আর সে আমার চেহারা দেখে তখনই সে রাগে ফেটে পড়ে। ফলে আমি কুরআনের আয়াত মহিলার সামনে তেলাওয়াত করি। এরপর সে নিস্তব্ধ হতে লাগলো এবং তার মাথা ব্যথা শুরু হলো, কিন্তু স্বাভাবিকভাবে সে বেহুশ হয়নি। অতঃপর আমি কুরআনের এক ক্যাসেট রেকর্ড করে তাকে দিলাম এবং বললাম যে এই সূরা ৪৫ দিন পর্যন্ত শুনে এরপর আমার কাছে আসবে। সেই ব্যক্তি বলল যে ৪৫ দিন পর যখন তারা স্বামী স্ত্রী উভয়ে আমার কাছে আসতে চাইল তখন তার স্ত্রী বেহুশ হয়ে গেল এবং তার কণ্ঠে জিন বলতে লাগলো, আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু শর্ত হলো যে তুমি আমাকে সেই আলেমের কাছে নিয়ে যাবে না। সে বলল, আমাকে জাদুর মাধ্যমে এই মহিলার কাছে প্রেরণ করা হয়েছে। যদি তুমি আমার সত্যতা যাচাই করতে চাও তাহলে শয়ন কক্ষে বালিশের দিকে ইঙ্গিত করে বলল, সেটা আমার কাছে নিয়ে আসো। আমি সেই বালিশ উঠিয়ে নিয়ে আসলাম এবং সেই বালিশটি খুলতে বললাম। যখন আমি বালিশ খুললাম তখন আমি দেখতে পাই যে তাতে কাগজের কত টুকরা আছে যাতে কিছু লেখা রয়েছে। অতঃপর জিন বলল যে এই কাগজগুলো জ্বালিয়ে দাও, আমি আর কখনো আসবো না, কিন্তু একটি শর্ত হলো আমি এই মহিলার সামনে প্রকাশ লাভ করে তার সাথে মুসাফা করব। তখন সেই ব্যক্তি বলল, অসুবিধা নেই। এরপর তার স্ত্রী বেহুশি থেকে জাগ্রত হয়ে তার হাত সম্মুখে বাড়িয়ে দিল যেন সে কারোর সাথে মুসাফা করছে। আমি এই সব ঘটনা শোনার পর বললাম, তুমি এক বড় ভুল করেছ। তোমার স্ত্রীকে ওর সাথে মুসাফার জন্য অনুমতি দিয়েছ, যা নাজায়েজ এবং হারাম। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পরপুরুষের সাথে মুসাফা করা নিষেধ করেছেন। অতঃপর এক সপ্তাহ পর সেই মহিলা পুনরায় অসুস্থ হয়ে পড়ল, আর সেই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আমার কাছে আসলো। যখনই আমি আউযুবিল্লাহ পড়লাম মহিলাটি বেহুশ হয়ে পড়ে গেল। তারপর জিনের সাথে কথোপকথন আরম্ভ করলো। আমি বললাম, হে মিথ্যাবাদী, তুমি ওয়াদা করেছিলে আর দ্বিতীয়বার আসবে না, এরপরও কেন আসলে? জিন বলল, আমি সব কিছুই বলবো, আপনি আমাকে মারবেন না। আমি বললাম, ঠিক আছে বলো। জিন বলতে লাগলো, আমি তাকে মিথ্যা বলেছিলাম যে আমি আর আসবো না। সেই বালিশে আমি কাগজ রেখেছিলাম যাতে তার বিশ্বাস হয়। আমি বললাম, তুমি মহিলার সাথে প্রতারণা করেছ। জিন বলল, শেষ পর্যন্ত আমি কি করতে পারি? জাদুর দ্বারা আমাকে এই মহিলার ভিতরে বন্দি করে দেয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি মুসলমান? সে উত্তর দিল,
হ্যাঁ, মুসলমানের জন্য জায়েজ নয় জাদুকরের স্বার্থে কাজ করা, বরং এটা হারাম, মহাপাপ, কবিরা গুনাহ। তুমি কি জান্নাতে যেতে চাও না? জিন বলল, হ্যাঁ, আমি জান্নাতে যেতে চাই। আমি বললাম, তাই যদি চাও তাহলে জাদুকরকে ত্যাগ করো এবং মুসলমানের সাথে একীভূত হয়ে আল্লাহর ইবাদত করো, কেননা জাদুর কাজ দুনিয়ার জন্য অমঙ্গল, আখিরাতের পরিণাম জাহান্নাম। জিন বলল, আমি কি করে ছাড়তে পারবো? অথচ জাদুকরের জাল থেকে বের হয়ে আসার সামর্থ্য আমার নেই। আমি বললাম, এসবের কারণ তোমার পাপ, আর যদি তুমি নিষ্ঠার সাথে তাওবা করো তবে সবকিছুই ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে মুমিনদের উপর কোনো সামর্থ্য রাখেনি। সূরা নিসা আয়াত নাম্বার 141। জিন বলল, আমি তাওবা করছি এবং এই মহিলা থেকে বের হয়ে যাচ্ছি এবং আর কোনো সময় ফিরে আসবো না। এরপর সে ওয়াদা করে বের হয়ে গেল, আর কখনো ফিরে আসেনি। সমস্ত প্রশংসার অধিকারী কেবলমাত্র আল্লাহ তাআলা, আর তাকে ব্যতীত কেউ কারো কল্যাণ এবং অকল্যাণ করতে পারে না। মহিলার স্বামী অনেক দিন পর আমার কাছে এসে বলল যে তার স্ত্রী সম্পূর্ণরূপে সুস্থ। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো ঘটনাগুলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এমন ঘটনা বা গল্প থাকলে তা আমাদেরকে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন odrishyogalpo@gmail.com এই ঠিকানায়। ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের সাথে ঘটে যাওয়া অথবা আপনাদের সংগ্রহকৃত ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন।